যারা জয়েন করছো একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। যারা জয়েন করছো তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমরা ইনশাল্লাহ আজকে পরমাণু মডেল পুরোটা শেষ করব। আমাদের লাস্টে কিছু জিনিস বাকি আছে বলতে আজকের যে প্রবলেমগুলো আজকে যা পড়াবো পুরোটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, মানে পুরোটা থেকে আমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তো আমি এমন স্টাইলে পড়াবো যে স্টাইলে করলে তুমি ডিরেক্টলি ম্যাথ করে ফেলতে পারবে। এক কথা আমি ডিরেক্টলি ম্যাথ করার মুডে চলে যাব এবং আমরা সৃজনশীলে সলভ করে দেখাবো যে আমাদের কোন ধরনের ম্যাথগুলো আসতে পারে। ইনশাল্লাহ প্রবলেম হবে না। তো পুরো ক্লাস একটু মনোযোগী থাকতে হবে। এখানে আমরা দেখবো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে যে আমাদের শক্তি উৎপন্ন করে নিউক্লিয়ার রিয়েক্টরগুলো, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। যদিও আমাদের এখানে নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে তোমাদের খুব বেশি কোনো আলোচনা নাই খুব একটা, তোমাদের শুধুমাত্র যে রিয়েকশানগুলো নিয়ে আলোচনা করতে হয় এবং এই রিয়েকশানগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো করতে হয়। এনার্জি কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে, কি হবে না হবে এই জিনিসগুলো। তো তোমাদের হচ্ছে রিয়েক্টর নিয়ে তোমাকে আহামরি কোনো কিছু করা লাগবে না। যে নিউক্লিয়ার রিয়েক্টরগুলো নিয়ে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ, তোমাদের কাজ না। ওকে, প্রথম হচ্ছে দুইটা আমাদের সিম্পল টাইপসের আমাদের কনসেপ্ট দেখাই যেগুলো তোমরা কেমিস্ট্রিতে করছো। তাও যদি কারো কনফিউশন থাকে তার জন্য আমি এখানে বলে দিচ্ছি, যদি এগুলো কেমিস্ট্রিতে পড়ার কথা বা কেমিস্ট্রি থেকে জেনে আসার কথা বিভিন্ন ধরনের বিক্রিয়া। তো আমরা এখানে দুইটা কোয়েশ্চেন তোমাকে করছি। দিস ইজ মাই কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্ড দিস ইজ মাই কোয়েশ্চেন নাম্বার 1। প্রথম আমি কোয়েশ্চেন 1টা সলভ করবো, দেন আমাদের এখানে আমরা যে কনসেপ্টটা পাবো বা ইউজিং দিস কনসেপ্ট আমরা সেকেন্ডটা সলভ করতে পারবো। তো সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। তোমাকে সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হলো, এই কোয়েশ্চেনটা হচ্ছে এমন, নিচের বিক্রিয়ায় অজানা নিউক্লিয়াসটি কি? তোমাকে একটা বিক্রিয়া দিল অ্যালুমিনিয়াম, এখানে দেখো 13 লেখা আছে, এখানে 27। জানো তোমরা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ভর সংখ্যা যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর এটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি বা পারমাণবিক সংখ্যা। তো অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 27 ওরা দিয়ে দিছে, প্লাস তার সাথে একটি হিলিয়াম নিউক্লিয়াস 42। উই ক্যান সে দ্যাট এই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা মেনলি আলফা কণা বলি। ওকে, তাহলে হিলিয়াম এখানে 2 আছে, এখানে 4 আছে। ওকে, এখন আমার এইদিকে ডান পাশে দেখো বিক্রিয়ার ডান পাশে এটা হচ্ছে বাম পাশে আমাদের কি হলো, একটা অ্যালুমিনিয়ামকে হিলিয়ামের সাথে বিক্রিয়া করানো হলো। এই হিলিয়াম মানে হচ্ছে আলফা কণা। এক কথা এরকম জিনিসটা হচ্ছে এরকম, একটা অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসকে হিলিয়াম দ্বারা আঘাত করা হলো, এই দুইজনে কম্বাইন করে নতুন কিছুটি উৎপন্ন করলো, অর্থাৎ নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে হিলিয়াম, এই দুইটা মিলে উৎপন্ন করলো ফসফরাস। এখন প্রশ্ন করা হলো ফসফরাসের সাথে আর কি আছে, খালি ফসফরাস নাকি আরও কিছু আছে? তো আমরা একটু খেয়াল করে দেখি। আমার মেইন কথা হচ্ছে কি জানো, আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বাম পক্ষে সামেশন অফ এ ইকুয়ালস টু ডান পক্ষে সামেশন অফ এ হইতে হবে। এ মানে বিক্রিয়ার যে বিক্রিয়ক যতগুলো আছে সবগুলা বিক্রিয়ক মিলে টোটাল ভর সংখ্যা যা, ডান পক্ষে যে উৎপাদ যেগুলো আছে উৎপাদগুলোর ভর সংখ্যা সেম হইতে হবে। আবার আমরা বলতে পারবো বাম পক্ষে সামেশন অফ জেড ইকুয়ালস টু ডান পক্ষে সামেশন অফ জেড হইতে হবে। এর মানে বিক্রিয়ার শর্তই হচ্ছে এটা যে আমাদের শীর্ষাঙ্ক এবং পাদাঙ্ক সেম হইতে হবে ডান পক্ষে আর বাম পক্ষে। দ্যাট মিনস দিস বিক্রিয়া ইজ কারেক্ট। তাহলে আমরা আসি রিয়েকশনটা কারেক্ট অর নট। আমাদের এখানে বুঝতেই পারতেছি কি, আমাদের নিচে আছে দেখো, এখানে আছে 13, এখানে আছে 2, টোটাল নাম্বারিং কাউন্ট করো, বাম পক্ষে কত আছে, আমাদের বাম পক্ষে 13 আর 2 মিলে হচ্ছে 15, ডান পক্ষে 15। দেন উই ক্যান সে দ্যাট ওকে, ইটস ওকে, আমাদের মিলে গেছে। আর উপরে যদি চিন্তা করো, ডান পক্ষে আছে 27, বাম পক্ষে আছে 27 and 4 দুইটা মিলে আমাকে কি বানায়, 31 বানায়। বাট আমাদের আছে অনলি 30, তাহলে 1 আমাদের নাই। তাহলে সিম্পল কথা হচ্ছে এটা আমাদের ঠিক নাই। তাহলে আমরা বলবো এখানে আমরা আর কিছু একটা পাচ্ছি, যেটা পাচ্ছি তাকে নাম দিচ্ছি এক্স। এখন এই যে এক্সটা পাচ্ছি,
এই এক্স এর শীর্ষাঙ্ক আর পাদাঙ্ক কত আমি জানি না, ধরে নিলাম এক্স এর শীর্ষাঙ্ক এ, পাদাঙ্ক হচ্ছে বি। এবার তোমাকে সোজা 7টা নিয়ম, আমার কথা হচ্ছে তুমি যেটা জানো না তাকে এক্স ধরলা, তার ভর সংখ্যা জানো না এ ধরলা, তার আমাদের পারমাণবিক সংখ্যা জানো না বি ধরলা, শেষ। এবার তোমার কি করতে হবে, সিম্পল কথা ভাইয়া, এখানে অ্যালুমিনিয়াম, এখানে বাম পক্ষে টোটাল কত আছে 27 আর 4, তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষে 27 প্লাস 4 আর ডান পক্ষে আছে 30 এবং এ। বিক্রিয়া যদি ঠিক থাকতে হয় এটা সেম হইতে হবে, তাহলে 30 প্লাস এ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 31 ইকুয়ালস টু 30 প্লাস এ, এখান থেকে বলা যায় এ ইকুয়ালস টু 1, তাহলে আমরা এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আসুন পাদাঙ্কের ক্ষেত্রে বলতে পারি 13 প্লাস 2 ইকুয়ালস টু 15 প্লাস বি, এখানে 15 আসবে, 15 কাটাকাটি, বি ইকুয়ালস টু হচ্ছে 0। সো আমরা বলতে পারি ভাইয়া আমাদের এখানে আমরা যে এক্সটা নিলাম সেই এক্স এর শীর্ষাঙ্ক ছিল 1 আর শীর্ষাঙ্ক ছিল এ, পাদাঙ্ক ছিল ভি, তো এখন শীর্ষাঙ্কের মান বের হয়ে গেল 1, পাদাঙ্কের মান বের হয়ে গেল 0, তাহলে আমরা বলতে পারি আওয়ার আনসার ইজ আমাদের এখানে আমাদের নিউক্লিয়াসটা এমন একটা নিউক্লিয়াস যার মধ্যে এখানে 1 থাকবে, এখানে 0 থাকবে। এবার আসো এখানে 1 মানে কি, বড় সংখ্যা 1, এখানে 0 মানে কি, এখানে 0 মানে হচ্ছে ভাইয়া পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 0, এর মানে এখানে কোনো প্রোটন নাই, এখানে কোনো কি নাই, প্রোটন নাই, এখানে কোনো কি নেই, তাহলে আমরা এক্সটাকে বলতে পারি ভাইয়া এক্স এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 0, এর মানে এক্স এর মধ্যে কোনো প্রোটনও নাই, প্রোটন নাই, আর প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনও নাই। এবার উপরে দেখতেছি 1 মান হচ্ছে তার ভর সংখ্যা, এবার 1 থেকে 0 বাদ দিলে আমরা পাবো নিউট্রন সংখ্যা, এখানে দেখছি একটা নিউট্রন আছে, দ্যাট মিনস আমরা বলতে পারতেছি এক্স এমন একটা মোল যার মধ্যে কোনো ইলেকট্রন নাই, যার মধ্যে কোনো প্রোটন নাই, যার মধ্যে আমরা শুধুমাত্র একটা নিউট্রন পাই। অতএব উদ্দীপকের যে এক্স, এই এক্সটা আমাদের নিউট্রন মিন করে, কি মিন করে, নিউট্রন মিন করে, শেষ। এটা হচ্ছে আমার আনসার, নিউট্রন। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। তাহলে এইভাবে তোমাকে যে কোনো কিছু তোমাকে বলছে এখানে কে আসবে, তুমি জানো না হু ইজ হি অর সে, দেন তুমি এখানে এক্স বসাইলা। সো যদি তুমি এক্স বসাও, এক্স এর শীর্ষাঙ্ক পাদাঙ্ক তুমি জানো না, তুমি ধরে নিলা, ধরার পর বাম পক্ষে টোটাল শীর্ষাঙ্ক সমান ডান পক্ষে টোটাল শীর্ষাঙ্ক, বাই ক্যালকুলেটিং আমরা মানটা বের করে ফেলতে পারবো। সিমিলারলি আমরা আমাদের পাদাঙ্কগুলা বাম পক্ষে আর ডান পক্ষে সমান সমান, এক করে বিক্রিয়ক এবং উৎপাদের সমান সমান হতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদের সমান হবে, এটাই হচ্ছে আমার অন্যতম শর্ত। বলো একটু ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, এগুলো কেমিস্ট্রিতে পড়ে আসছো, আমরা এখানে জাস্ট হালকা করে ব্যাখ্যা করতেছি। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা। রেসপন্স করতে হবে, হিউজ রেসপন্স করতে হবে, একটু ক্লিয়ার কিনা সবার, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নো প্রবলেম। সাকিব হোসেন জিয়ান বলল আমরা ফি এর জায়গায় মানে আমরা ফসফরাস না নিয়ে সিলিকন নিলে হবে না, ওটা তোমার বিক্রিয়া ওরা দিয়ে দিছে, তোমারে বলে দিছে যে বাম পক্ষে এই দুইটা, ডান পক্ষে ফসফরাস আছে, আরেকটা কি আছে আমি জানি না। সিলিকন দিলে তখন তোমাকে সিলিকন দিয়ে চিন্তা করতে হইতো, মানে এক কথায় তোমাকে বললো যে ওরা অ্যালুমিনিয়াম এবং হিলিয়াম মিলে ফসফরাস উৎপন্ন করে, তাহলে এর সাথে এক্সট্রা আর কি আছে এটাই জিজ্ঞেস করলো। তোমাকে যেটা জিজ্ঞেস করো তুমি সেটাই আনসার দিবা। তোমাকে তো ওরা বলে দিচ্ছে ফসফরাস আছে, তোমাকে যদি অন্য কিছু দিত তুমি সেটা দিয়ে ক্যালকুলেশন করতা, তোমাকে যেটা দিবে তুমি সেটা দিয়ে ক্যালকুলেশন করবা। আওয়ার মেইন কনসার্ন ইজ বাম পক্ষে টোটাল যে উপরের জিনিসগুলা আর ডান পক্ষে টোটাল উপরের জিনিসগুলো সেম কিনা, আর আমাদের বাম পক্ষে নিচের জিনিসগুলো আর ডান পক্ষে নিচের জিনিসগুলো সেম কিনা। দ্যাট মিনস বিক্রিয়ক এবং উৎপাদে টোটাল ভর সংখ্যা এবং টোটাল পারমাণবিক সংখ্যা সেম হইতে হবে, না হয় আমাদের বিক্রিয়ার গঠনটা সঠিক নয়। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের কোয়েশ্চেন 1 ক্লিয়ার। সো কোয়েশ্চেন 1 আমাদের ক্লিয়ার, এবার আমরা কোয়েশ্চেন 2তে যাই। কোয়েশ্চেন 2তে গেলে একেবারে সোজা জিনিস। তাহলে প্রথমে এই কনসেপ্ট দিয়ে তোমরা করতে পারবে, এগুলো তোমরা কেমিস্ট্রিতেও পড়ার কথা, কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে গুণগত রসায়নে পড়ার কথা এগুলো। লাস্টের দিকে তোমার তেজস্ক্রিয়তার কনসেপ্ট আছে, পৃথিবীর বয়স টয়স নির্ণয় করা হয়েছে ওইখানে। ইভান সাইড প্রশ্ন করলো যে লাস্ট ক্লাস না করলে আজকের ক্লাস করা যাবে কিনা, অবশ্যই করা যাবে, সমস্যা নেই। ওকে, একটু খেয়াল করে দেখো। এবার বললো এদিকে আমার একটা এ আছে,
এ এমন একটা জিনিস যেখানে এখানে ৮৬ আছে, এখানে ২২২ আছে, আর বি হচ্ছে এখানে ৮৪ আছে, এখানে ২১০ আছে। হোয়াট এভার, যে কেউ একজন এ, তার পরিচয় হচ্ছে তার পারমাণবিক সংখ্যা 86, তার ভর সংখ্যা 222। বি এমন একটা নিউক্লিয়াস যার পারমাণবিক সংখ্যা 84 অ্যান্ড তার ভর সংখ্যা হচ্ছে 210। দেন আমার কথা হচ্ছে, প্রথম কথা ভাই দেখো এখানে 86, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখান থেকে যে এখানে তোমাকে প্রশ্ন করা হলো এখানে বিক্রিয়াটিতে কয়টি আলফা ও বিটা কণা নির্গত হয়, বিক্রিয়াটিতে কি হয়, কয়টি আলফা এবং বিটা কণা নির্গত হয় সেটা আমাকে বের করতে হবে। তো আমি তো জানি না এই বিক্রিয়ায় আমাদের কয়টা আলফা কণা নির্গত হয়, কয়টা বিটা কণা নির্গত হয়, হ্যাঁ আমরাও সেটা জানি না। তো আমি যেহেতু জানি না, আমাকে জেনে নিতে হবে, এখানে কয়টা আলফা নির্গত হয়, কয়টা বিটা নির্গত হয়। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, সিম্পল একটা জিনিস তোমাকে আমি দেখাই, এটা খুব কাজে লাগবে, টেকনিকটা দেখো। আলফাকে তুমি প্রকাশ করো হচ্ছে এটি হিলিয়াম নিউক্লিয়াস, মানে হচ্ছে এখানে 4 এখানে 2, আর বিটা মানে আমরা জানি একটি ইলেকট্রন, অনলি ইলেকট্রন, তাহলে এখানে থাকে -1, এখানে থাকে 0। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের কোন একটা কেউ একজন আছে, আমার মনে করো এ, এখানে আছে মনে করো আমাদের, আমি নিজের মতো করে লিখি, এখানে আছে 87 আর এখানে আছে মনে করো 220, মানে আমি যে কোনো একটা, আমি এক্স লিখলাম, এক্স কোন একটা মৌল সে এরকম আছে। এখন আমি তোমাকে বললাম এই এক্সটা কি করলো, এক্সটা একটা আলফা কণা নির্গত করলো, কি নির্গমন করলো, আলফা কণা। দেখো আলফা কণা নির্গমন করা মানে হচ্ছে তার মধ্য থেকে একটা আলফা চলে গেল। আলফা মানে হচ্ছে উপরে 4 নিচে 2, তাহলে উই ক্যান সে দ্যাট বর্তমানে যে আসবে তাকে নাম দিচ্ছি মনে করো ওয়াই, কারণ আমাদের আলফা কণা চলে গেলে উপরে 220 ছিল, তার মধ্য থেকে 4 কমে গেছে, 4 কমে বর্তমানে উপরে হবে 216, নিচে ছিল আগে 87, একটা আলফা চলে গেছে মানে 2 কমে গেছে, তাহলে এটা হয়ে যাবে 85। এবার আমি বললাম ভাইয়া আমার এখান থেকে একটা বিটা নির্গমন হলো, কি নির্গমন হলো ভাইয়া, বিটা। এই বিটা নির্গমন হওয়া মানে কি, দেখো আমাদের সিম্পল কথা হচ্ছে, আমরা এখান থেকে আলফা নির্গমন হওয়া মানে এটা 4 কমে গেল, এটা 2 কমে গেল, তাহলে বিটা নির্গত হওয়া মানে কি, এটা 0 কমবে, এটা -1 কমবে। তো -1 কমা মানে কি, -1 বিয়োগ করা, তো -1 বিয়োগ করা আর 1 যোগ করা সেম কথা। তাহলে আমার বিটা নির্গত হলে কি হয়, নতুন করে মনে করো উৎপন্ন হলো জেড। বিটা যখন নির্গমন হলো 216 - 0, এর মানে এটা আমাদের 216ই থাকবে, 16ই থাকবে। আর আমার এখান থেকে 85, এটা আমার 1 বেড়ে 86 হয়ে যাবে। এখন আমাকে তোমরা বলো তো ভাইয়া, এই জেডটা থেকে আবার একটা বিটা নির্গমন হলো, কি নির্গমন হলো, বিটা নির্গমন হয়ে যেটা পাইলাম তার নাম হচ্ছে এম। তাহলে বলো তো এম এর শীর্ষাঙ্ক কত, পাতাঙ্ক কত, দেখি একটু কমেন্টে বলো। এম এর শীর্ষাঙ্ক কত, পাতাঙ্ক কত, আমাকে একটু কমেন্টে বলো। আর ঠিক সেম জেডটা, এই জেড থেকে আমাদের একটা আলফা নির্গত হলো, আলফা নির্গত হলে তাকে নাম দিলাম এন, মানে এটা আলফা নির্গমন হলো এই জেড থেকে। এই জেড থেকে একটা বিটা নির্গমন হলে উপরে কত হবে, নিচে কত হবে, একটা আলফা নির্গত হলে উপরে কত হবে, নিচে কত হবে, একটু কমেন্টে বলো দেখি। একজনের প্রশ্ন করলো, ছোটোবেলা থেকে পড়ে আসছি একটা, এখানে পড়তেছি আরেকটা। ছোটোবেলা থেকে তোমরা যেগুলো পড়ছো সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ছোটোবেলা থেকে তোমরা যতগুলো পড়ছো সেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন যেগুলো পড়তেছ এগুলো হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, রাসায়নিক বিক্রিয়া নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তুমি মনে করো কপার সালফেটের সাথে জিঙ্ক বিক্রিয়া করলা, এখানে কপার সালফেট জিঙ্ক এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে।
নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, কপার কপারই থাকে, জিঙ্ক জিঙ্কে থাকে, সালফার সালফারই থাকে, অক্সিজেন অক্সিজেনে থাকে। জাস্ট এদের কম্বিনেশন হয়ে একজন আরেকজনের সাথে একটু হাত টাত মিলাইয়া একজন আরেকজনকে ছেড়ে দিয়া নতুন জায়গায় জায়গায় নতুন পজিশনে বসে যায়, কিন্তু কপার কপারই থেকে যায়, সালফার সালফারই থেকে যায়, নাইট্রোজেন আমাদের অক্সিজেন অক্সিজেনই থেকে যায়, আমাদের জিঙ্ক জিঙ্কই থেকে যায়। বাট দিস ইজ নট কেমিক্যাল রিয়াকশন, দিস ইজ নিউক্লিয়ার রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে মৌল গঠন করে। খুব সুন্দর একটা প্রশ্ন করছো। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে মৌল গঠন করে, যৌগ গঠন করে, নতুন যৌগ গঠন করে, একজন আরেকজনের সাথে বসে গেল। কখনো তুমি ওই সকল বিক্রিয়া পাবা না অ্যালুমিনিয়ামটা হাওয়া থেকে উইরা অ্যালুমিনিয়ামটা যেই আমাদের জিঙ্ক হয়ে গেছে, না, এরকম হয় না। অ্যালুমিনিয়াম থাকে, হয়তো আমাদের নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে সেখানে বাড়ে কমে, সেটা ভিন্ন কথা, বাট নিউক্লিয়াস চেঞ্জ হয় না। আর এখানে কি হয়, একটু আগে একটা বিক্রিয়া দেখাইছিলাম, সেখানে দেখছিলা আমাদের বামে যা ছিল, আমাদের ওই বিক্রিয়া যদি আমরা দেখি, ওই বিক্রিয়া আমাদের বাম দিকে ছিল অ্যালুমিনিয়াম, ডান দিকে সেটা হয়ে গেছে কি ফসফরাস। তাহলে অ্যালুমিনিয়াম ছিল, সেটা হয়ে গেছে ফসফরাস। এর মানে অ্যালুমিনিয়াম তার অ্যালুমিনিয়াম নাই, এর মানে তার অ্যালুমিনিয়াম কখন ফসফরাস হবে, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসটা যখন চেঞ্জ হয়ে যাবে। কারণ কোনো একটা পরমাণু সে কে, তার পরিচয় হচ্ছে তার নিউক্লিয়াসটা কেমন। এর মানে আমরা বলতে পারি, আমরা এখানে যে সকল রিয়াকশন করতেছি, এই সকল রিয়াকশনে দেখো এখান থেকে আমাদের কি হচ্ছে, আলফা কণা বিটা কণা নির্গত হচ্ছে। কোত্থেকে নির্গত হচ্ছে? তার নিউক্লিয়াস থেকে। আর নিউক্লিয়াস থেকে নির্গত হলে তার নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যায়, আর নিউক্লিয়াস চেঞ্জ হলে নতুন পরমাণু উৎপন্ন হয়, আর এদেরকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে যে সকল বিক্রিয়া আমার নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যায়, দিস ইজ কল নিউক্লিয়ার রিয়াকশন। আর যে সকল বিক্রিয়া আমাদের নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র একজন আরেকজনের সাথে অদল বদল হয়ে নতুন করে যৌগ গঠন করে, দিস ইজ কল কেমিক্যাল রিয়াকশন। সো কেমিক্যাল রিয়াকশন আর নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আশা করি তোমার আনসার পেয়ে গেছো। আমাকে প্রশ্ন করছিল কে একজন, অফি মেবি আমাকে প্রশ্নটা করছিলা, তোমার আনসার পাইছো কিনা বলো। শাহরিয়ার হোসেন অফি, তোমার আনসার পাইছো কিনা বলো। এগুলো আমাদের রিয়েল লাইফেও কাজে লাগে, যেমন তুই দেখো না, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের মনটা এমন যে তাদের মনটা সবসময় সেম থাকে, সে যার সাথেই যাক না কেন তার মনটা সেম থাকে। যেমন ওই যে কতগুলা ছেলে আসে না, জিনিসটা এরকম, সে মনে করে একজনের সাথে প্রেম করলো, প্রেম করে এরপর বিয়ে করলো আরেকজনকে। যার সাথে প্রেম করছে তারা যে পরিমাণ ভালোবাসা দিছে, বিয়ে করার পরও সেম পরিমাণ ভালোবাসা দিছে। দ্যাট মিনস সে তার ভিতর কোনো পরিবর্তন করে নাই, তার ভালোবাসার জায়গায় রয়ে গেছে। দিস ইজ কল্ড রাসায়নিক বিক্রিয়া। মানে সে তার মতোই আছে, শুধু অন্যর সাথে আমাদের বসবাস করি আছে। আর কিছু আছে কি, না না না, তার ছাড়া আমি বাঁচবো না, অন্য কারোর ভাত আমি খাবো না। মানে কি, আরেকজনের ঘরে যখন গেল আগের মতো ভালোবাসা আর বের হয় না, তারে ঝরাইয়ে ধরলে ওই তার কথা মনে পড়ে। মানে বুঝছো তো, ভিতরে নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ কল্ড নিউক্লিয়ার রিয়াকশন। পার্সোনাল লাইফ আসো, পার্সোনাল লাইফ, রিয়েল লাইফ। এক্সাম্পল, ফিজিক্স কোন জায়গায় নাই ভাই বলো? সব জায়গায় আছে। শরীরে কারেন্ট প্রবাহ যখন হবে তখন বুঝবা। ইভান সাইদ কমেন্ট করছে বাস্তব জীবনের উদাহরণ চাই। অলরেডি দিয়ে দিছি তো বাস্তব জীবনের উদাহরণ, বুঝো নাই? ওই কারণে আমরা সায়েন্সের ভাষায় আমরা তোমাদেরকে সুন্দর করে বলি, সায়েন্সের ভাষায় আমরা যে কাজটা করতে পারি, সায়েন্সের ভাষায় আমরা মানুষকে দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হোক ছেলে হোক মেয়ে, হোয়াট এভার, নো প্রবলেম, জেন্ডার ডিসক্রিমিনেশন আমরা করবো না। আমার কথা হচ্ছে সায়েন্সের ভাষায় মানুষ দুই প্রকার। কিছু মানুষের ভিতরে হৃদয়টা চেঞ্জ হয়, কিছু মানুষের ভিতরে হৃদয়টা চেঞ্জ হয় না। যাদের হৃদয় কনস্ট্যান্ট, এর মানে সবসময় সমহৃদয়। যেমন মনে করো আমি একটা ছেলে, আমি মনে করো আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছি, বাহ কত ভালো লাগতেছে, প্রেম করতেছি, প্রচুর ভালোবাসা দিচ্ছি। এরপর 2 দিন পরে ব্রেকআপ হয়ে আরেকজনের সাথে, তাও সেম প্রচুর ভালোবাসা দিচ্ছি। এরপরে বিয়ে হইলো আরেকজনের সাথে, তাও সেম প্রচুর ভালোবাসা দিচ্ছি। কারণ আমার মনে প্রচুর ভালোবাসা আছে, পাশে কে আছে সেটা কোনো ফ্যাক্ট না, যে আছে তারে আমি ভালোবাসা দিচ্ছি। দিস ইজ কল্ড কেমিক্যাল ভালোবাসা। মানে রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হচ্ছে না, ভিতরে নিউক্লিয়াসের মতো আছে, খালি আমার এটা অন্য কারোর সাথে যাইয়ে আমার যৌগ গঠন করে। আমি একবার ওর সাথে যৌগ গঠন করলাম, আরেকবার ওর সাথে যৌগ গঠন করলাম, এবং ফাইনালি বউয়ের সাথে যৌগ গঠন করলাম। দিস ইজ কল্ড কেমিক্যাল ভালোবাসা, অথবা কেমিস্ট্রির ভাষায় বলতে পারি কেমিক্যাল রিয়াকশান।
আর নিউক্লিয়ার রিয়েকশন কেমন ভাই, ভিতরে নিউক্লিয়াসটা চেঞ্জ হয়ে যায়। ওরে আমি এত বেশি ভালোবাসি আছি, ভিতরে আমি তাকে বাদ দিতে পারতেছি না। তখন অন্যজনের কাছে গেলে দেখা যায় ভিতর থেকে ভালোবাসাগুলো আর বের হয় না। কেন? নিউক্লিয়াসটা তো তার মতো হয়ে গেছে। তারে যখন জড়াই ধরেই মনে হচ্ছে উস, ও আমার জড়াই ধরছিল। পার্থক্যটা বুঝছো? মানে ভিতরে নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে গেছে। যখন নিউক্লিয়াস চেঞ্জ হয়, দিস ইজ কল নিউক্লিয়ার রিয়েকশন। আর ভালোবাসাটাকে আমরা বলি নিউক্লিয়ার ভালোবাসা। নিউক্লিয়াস, আমাদের ভিতরে নিউক্লিয়াসটাই চেঞ্জ করে দিছে, ওই কারণে ভালোবাসার মতো হইতে হবে, ভিতরে নিউক্লিয়াসটাই চেঞ্জ হয়ে যেতে হবে। তো সবসময় নিউক্লিয়াস চেঞ্জ হয়ে গেলে ঝামেলা, না হয় জীবনে অনেক পস্তাইতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা গেল আমার নিউক্লিয়ার এবং যে কি বলে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে পার্থক্য। অনেকে আমাদের ঝামেলায় পড়ে। অফি আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন করছো, ওই কারণে তোমাকে খুব বেশি ধন্যবাদ। এবং অনেকে আশা করি খুব সুন্দর একটা এক্সাম্পল পাইছে, আর মাথায় খুব সুন্দর সুন্দর আইডিয়া আসতেছে। জোস। ওকে ওকে, এবার আমরা সামনের দিকে যাই। একজন বললো এরকম হলে বিয়ে কপালে থাকে না। আমি এসব ঝগড়ায় না যাই, সময় মতো দেখবা থাকে কি থাকে না। এবার আসি হ্যাঁ, একজন বলছে প্রেম বারবার আসবে, কিন্তু আমাদের ভেঙে পড়ার কোনো কিছু নাই, তাই না? ভালোই পোলাবেন দেখতে, একজন জিনিয়াস টাইপের। আসো আমরা এখানে আসি। হ্যাঁ, তোমরা যেটা বলছো, তাহলে আমাদের এখানে বিটা মানে কি? বিটা মানে হচ্ছে উপরে আমার কমে না, নিচে আমার বেড়ে যায়। কতবারে? একবারে। তাহলে আমার দেখো উপরে কমে না, বাড়েও না, উপরে কনস্ট্যান্ট, বাট নিচে পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন? বা নিচে একটু বেড়ে যায়। ৮৬টা এক বেড়ে ৮৭ হয়ে যাবে। আর বিটা কি বলে? না রে না, কোনো জায়গায় সারি না, উপর নিচ কোনো জায়গায় চেঞ্জ করা ছাড়া থাকতে পারি না। তাহলে উপরে নিচে কোনো জায়গায় চেঞ্জ করা ছাড়া থাকতে পারে না। উপরে চেঞ্জ করে 4, নিচে চেঞ্জ করে 2। তাহলে যখন আলফা নির্গত হলো, উপর থেকে আমার 4 কমে যাবে। 216 থেকে 4 কমলে কি হয়? 216 থেকে 4 কমলে হয় 212। নিচে থেকে 2 কমলে এটা হয় হচ্ছে আমার 86 থেকে 84। তোমরা এন আবার নাইট্রোজেন মনে করিও না, আমি জাস্ট এমনি দিলাম আর কি। আমি এমনি দিলাম XYZ MNOP এগুলা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একটু তোমাদের ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো একটু। ওকে ওকে ওকে, যদি ক্লিয়ার হয় এবার আমরা সামনের দিকে আগাই। তাইলে তুমি সিম্পল একটা জিনিস চিন্তা করো না। মনে করো আমার কাছে এ আছে, হ্যাঁ, এখানে 222 আছে, এখানে 86 আছে। এখান থেকে একটা বিটা যদি চলে যায়, একটা আলফা যদি চলে যায়, তাহলে আমরা কি বলতে পারি? 222 থেকে 1 কমে 4 কমে এটা 218 হবে, এবং 86 থেকে 2 কমে সেটা আমার 84 হবে। তাহলে বলো তো, এ থেকে সে বি হওয়ার সময় কি করলো? সাথে একটা বিটাও সারলো। তাহলে আমরা এখানে বলতে পারি প্লাস বিটা। এই বলতে পারি না? সিম্পল কথা। মানে এটা বি হয়ে গেল, পাশাপাশি একটা বিটা কণা ছেড়ে দিল। এই যে বিটা কণা ছেড়ে দেওয়ার কারণে আসলে এই কাহিনীটা হয়েছে। তাহলে আমরা এবার দেখো তো, আমাদের বামে টোটাল হচ্ছে 222, ডান দিকে দেখো টোটাল আমার 222, বামে টোটাল 86, ডান দিকেও দেখো আমার টোটাল 86। তাহলে দেখো 86 আই মিন। তাহলে আমাদের আশা করি বুঝতে পারছো। এবার আমাদের এখানে কি বলছে? এ থেকে বি হইলো। দেখো তো আমার এখানে বললো এ থেকে বি হইলো, কিভাবে হইলো? নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে গেছে। এ আমার এ নাই, এ আমার বি হয়ে গেছে, নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে গেছে। এই নিউক্লিয়াসটা পরিবর্তন যখন হয়ে গেল, সেখান থেকে আলফা এবং বিটা কণা নির্গত হলো। এখন আমার কথা হচ্ছে কয়টা মানে কি পরিমাণ নির্গমনের পর হয়েছে? আলফা কণা কি সবসময় একটা নির্গত হবে, বিটা কণা একটা নির্গত হবে? আরে ভাই, এখানে যদি বিটা একটা নির্গত না হইয়া বিটা যদি 2টা নির্গমন হইতো, তাহলে একটা যদি 4 কমায়, 2টাই আমার 8 কমাইতো, তখন 218টা আমার 214 হয়ে যেত, আর এখানে এটা 82 হয়ে যেত।
কারণ সে দুইটা বিটা নির্গত করছে, ওই কারণে 2 বার কমবে, 2 গুণ কমবে। 3টা নির্গত করলে 3 গুণ কমবে, 4টা নির্গত করলে 4 গুণ কমবে। আশা করি বুঝাইতে পারছি, বলা একটু ক্লিয়ার কিনা? ও সরি, এখানে বিটা কেন দিচ্ছি, আলফা। হ্যাঁ, আলফা 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 গোনা। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এবার সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে এবার তোমাকে এই ধরনের প্রশ্ন পরীক্ষা অনেক সময় করে। ভাইয়া আমাদের এ 222 86, এখান থেকে বি বের হইল 210 84, কয়টা আলফা কয়টা বিটা? আলফা মানে এখানে 4, এখানে 2, বিটা মানে হচ্ছে এখানে 0, এখানে -1। ওকে ওকে, দেখো বিটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাইতে পারি। এর মান মনে করো 222, বি এর মান 86, এখান থেকে একটা বিটা নির্গত হওয়া মানে কি, উপরে কোনো পরিবর্তন হবে না, নিচে 1 বেড়ে যাবে, 87 হয়ে গেল। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা প্লাস একটা বিটা 0 -1। এবার তুমি যোগ করো, উপরে 222 উপরে 222, নিচে 86, এই 87 -1 দুইজন একসাথে মিলে কত হয়? 86 হয়। মিলে গেছে না? সো আলফা বিটা যেটাই হোক আমার কোনো সমস্যা নাই। এবার আসি আমরা সামনের দিকে একটু করে যাই। আমি জানি না কয়টা আলফা নির্গমন হয়েছে কয়টা বিটা নির্গমন হয়েছে, পরীক্ষা এভাবে প্রশ্ন করবে, এ থেকে বি হলো কয়টা আলফা কণা নির্গমন হলো কয়টা বিটা কণা নির্গমন হলো। এমন হইতে পারে আলফা কণা নির্গমন হয়নি, তো তুমি তো জানো না, না জানলে একটা কাজ করো, এক্স সংখ্যক আলফা কণা নির্গমন হয়েছে, ওয়াই সংখ্যক বিটা কণা নির্গমন হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি, ভাইয়া বাম পক্ষে কত আছে? উপরে 222 ইকুয়ালস টু ডান পক্ষে 210 প্লাস একটা আলফা থেকে যদি 4 হয়, এক্স সংখ্যক আলফার জন্য কত হবে? 4x প্লাস একটা বিটার জন্য যদি 0 হয়, ওয়াই সংখ্যক বিটার জন্য তাও 0, বিটা মানে তো অলওয়েজ 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 4x ইকুয়ালস টু 222 থেকে 210 গেলে কত হয়? 200 চলে গেল, আমাদের এখান থেকে কত হয়? 12 হয় না? 12। সো উই ক্যান সে দ্যাট এক্স ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা এক্স এর মান 3 পেয়ে গেলাম। ওকে, এবার আসো ভাইয়া পাদাঙ্ক। হ্যাঁ, 86 ইকুয়ালস টু 84 প্লাস 2 ইন্টু এক্স, কারণ একটা থেকে যদি দুইটা কমে, এক্স সংখ্যক থেকে 2x সংখ্যক কমবে, 2x প্লাস ওয়াই ইন্টু -1। তাহলে আমরা এক কথায় বলতে পারি -y। এবার দেখো তো এক্স এর মান আমরা জানি কিনা, এক্স এর মান অলরেডি আমরা বলতে পারি, এক্স এর মান 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 86 সরি ডান দিকে 84। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি ভাইয়া 86 থেকে 84 গেলে 2 থাকে, ইকুয়ালস টু 2 ইন্টু এক্স এর মান 3। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান 3 হলে 3 দুগুণ 6, তো একসাথে আমরা লিখে দিই 6 - y। এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু হচ্ছে 6 - 2 মানে হচ্ছে আমাদের 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স এর মান y, এক্স এর মান 3, y এর মান হচ্ছে 4, এক্স এর মান 3, y এর মান হচ্ছে 4। মিলছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এর মানে আমার আনসার হচ্ছে আমি এক্স মানে কি ধরেছিলাম? আলফা কণা। তাহলে 3টি আলফা কণা ও 4টি বিটা কণা নির্গত হয়। একটু ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা? 3টি আলফা কণা এবং 4টি বিটা কণা নির্গত হয়, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু অংশ সবার ক্লিয়ার কিনা? 3টি আলফা কণা এবং 4টি বিটা কণা, একটু ক্লিয়ার কিনা বলো। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষা আসে, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে, বিশেষ করে এমসিকিউর জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ টাইপসের প্রশ্নগুলোর জন্য। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে আমরা বলতে পারি সিম্পল, আলফা মানে হচ্ছে 4 2, বিটা মানে হচ্ছে 0 -1। সো একবারে সিম্পল, কয়টা? এক সংখ্যক, কয়টা? ওয়াই সংখ্যক। এক্স আর ওয়াই এর মান বের করলে হয়ে গেছে। টোটাল শীর্ষাঙ্ক সমান টোটাল শীর্ষাঙ্ক, টোটাল পাদাঙ্ক সমান টোটাল পাদাঙ্ক, শেষ। টোটাল উপরে সমান টোটাল উপরে, টোটাল নিচে সমান টোটাল নিচে, শেষ। উপরে উপরে মিলতে হবে, নিচে নিচে মিলতে হবে, কাজ হয়ে যাবে। তাইলে এবার আসি আমরা নতুন কনসেপ্ট।
এবার আমরা 3টা কনসেপ্ট পড়ব। পরীক্ষার জন্য উন্নতম লেভেলের ইম্পর্টেন্ট কনসেপ্ট এখন শুরু করতেছি। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে এখনকার কনসেপ্টটা। 1 নাম্বার কনসেপ্ট, ভর ত্রুটি বের করো। 2 নাম্বার কনসেপ্ট, বন্ধন শক্তি বের করো। 3 নাম্বার কনসেপ্ট, প্রতি নিউক্লিয়নে বা এবার বলি গড় বন্ধন শক্তি বের করো। গড় বন্ধন শক্তি ডিরেক্টলি পড়া লিখব। এই 3টা জিনিস তোমাকে বের করতে বলবে এবং আমরা গড় বন্ধন শক্তি বের করতে হলে বন্ধন শক্তি লাগে, বন্ধন শক্তি বের করতে হলে ভর ত্রুটি লাগে। দ্যাট মিনস ভর ত্রুটি বের করা থাকলে সেখান থেকে বন্ধন শক্তি বের করা যায়, বন্ধন শক্তি বের করা গেলে সেখান থেকে গড় বন্ধন শক্তি বের করা যায়। এর মানে পরীক্ষায় যদি তোমাকে ভর ত্রুটি বের করতে বলে ভর ত্রুটি বের করবা, বন্ধন শক্তি বের করতে বললে আগে ভর ত্রুটি তারপর ওইখান থেকে বন্ধন শক্তি বের করব। গড় বন্ধন শক্তি বের করতে বললে আগে বন্ধন শক্তি বের করব, সেটা বের করার জন্য আগে ভর ত্রুটি বের করব, ভর ত্রুটি বের করে বন্ধন শক্তি বের করে তারপর গড় বন্ধন শক্তি বের করব। খুবই সিম্পল একটা কাহিনী, আমরা তোমাকে ব্যাখ্যা করার ট্রাই করি, একটু ভালো করে খেয়াল করো। আমাদের একটা নিউক্লিয়াস আছে এক্স, তার ভর সংখ্যা হচ্ছে এ এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। তাহলে আমরা যদি এখানে বলি ভাইয়া আমাদের যে কোনো মৌল তার ভর, আচ্ছা বলো তো কোন একটা মৌলের সম্পূর্ণ ভর কোথায় কেন্দ্রীভূত থাকে বলো তো? কোন একটা মৌলের সম্পূর্ণ ভর কোথায় কেন্দ্রীভূত থাকে একটু বলো তো? নিউক্লিয়াসে না? আমাদের সম্পূর্ণ ভর কোথায় কেন্দ্রীভূত থাকে? আমার হুডি দেখতে চাও কেন? হুডিতে কি সমস্যা? হ্যাঁ, হুডি দেখতে গেলে তো আমার বুড়িও দেখে যাবা। হুডি এবার দেখানো সম্ভব না আমাদের, আমি তো বাইরটা মানুষ ওই জন্য দেখানো সম্ভব না। এখানে জাস্ট একটা জিনিস লেখা হচ্ছে, ওই যে এটা হচ্ছে মনে করো আমি যে চুয়েটে পড়ি তার প্রমাণ। এই যে লেখা আছে চুয়েট, দেখতেছো না? আশা করি দেখা যাচ্ছে, ব্র্যান্ডিং করতেছি চুয়েট, আমি চুয়েটে পড়ি, তোমরা এরকম পড়তে পারবা। ওকে, এবার আসি। তাহলে আমাদের সমস্ত ভর আমাদের কোথায় কেন্দ্রীভূত থাকে? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তাহলে আমরা বলতে পারি কোন একটা পরমাণুর ভর বলতে আমরা কার ভরকে বুঝি? ভাই তার ভর মানে হচ্ছে কোন একটা পরমাণুর ভর মানে হচ্ছে তার নিউক্লিয়াসের ভর। তার কিসের ভর? ভাই তার নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর। এবার আসি ভাই নিউক্লিয়াসের ভর মানে কি? নিউক্লিয়াসে যারা যারা থাকে তাদের ভর। নিউক্লিয়াসে মেইনলি কে থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা বলতে পারি টোটাল প্রোটন ও নিউট্রনের ভর, প্রোটন ও নিউট্রনের ভর। শেষ। এবার আসো হচ্ছে তোমার এই যে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া তোমাদের এগুলো কেমিস্ট্রির পর আমার বলে কোনো লাভ নাই। সেটা হচ্ছে এরকম যে ভাইয়া আমাদের কোন একটা পরমাণু, তার মধ্যে তো মৌলিক কণিকা 3টা আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, 3টা মৌলিক কণিকা আছে। তাহলে যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, তো আমরা নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে কাউন্ট করি, বাইরের ইলেকট্রনগুলো তো পরমাণুর ভিতর আছে, তাকে আমরা কেন কাউন্ট করি না? তার আনসার কি তোমরা জানো? না জানলে জেনে নিও। আমরা পরমাণুর ভর বলতে তার নিউক্লিয়াসের ভরটাকে বুঝি। তাহলে ইলেকট্রনগুলো কই গেল? ইলেকট্রন কি পরমাণুতে নাই? আছে, কিন্তু আমরা কাউন্ট করি না। ওকে, এবার আসো খুব সিম্পল কথা। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে কোনো একটা পরমাণুর ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরটাকে মেইনলি মিন করি। নিউক্লিয়াসের ভরটাকে আমরা তার ভর হিসেবে ধরে নিই। এখন নিউক্লিয়াসের যে ভরটা, সেই ভরটা কার উপর ডিপেন্ড করে? নিউক্লিয়াসে যে সকল কণা আছে তাদের উপর। নিউক্লিয়াসে কি কি আছে? প্রোটন এবং নিউট্রন আছে। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভর কত তার উপর ডিপেন্ড করে। এখন প্রোটন এবং নিউট্রনের ভর তুমি বের করবা, কিন্তু কথা হচ্ছে কয়টা প্রোটন কয়টা নিউট্রন সেটা তো জানতে হবে, যেভাবে জানতে হবে। ওই কারণে আমরা বলবো এক্স এর মধ্যে প্রোটন সংখ্যা সমান কত? জেড। আর নিউট্রন সংখ্যা
সমান এ মাইনাস জেড। তাহলে আমরা যদি বলি কোনো একটা আমাদের পরমাণু আমার কাছে আছে, সেই পরমাণুর কোনো একটা পরমাণু আমাদের কাছে আছে, সেই পরমাণুর নিউক্লিয়াসের ভর বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসের টোটাল ভরটা। নিউক্লিয়াসের মধ্যে ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরটাকে বুঝতেছি। এখন নিউক্লিয়াসে কে কে আছে? নিউক্লিয়াসের ভিতরে কে কে আছে? নিউক্লিয়াসের ভিতর প্রোটন এবং নিউট্রন আছে। এখন আমাদের প্রোটন এবং নিউট্রনের টোটাল ভরটাই হচ্ছে আমার নিউক্লিয়াসের ভর। তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তার মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর। এখন একটা প্রোটনের ভর যদি তুমি জানো তাহলে যতগুলো প্রোটন সংখ্যা আছে ততগুলো দ্বারা গুণ করবা। একটা নিউট্রনের ভর যদি তুমি জানো তার সংখ্যা দ্বারা গুণ করবা। তাহলে আমরা এখানে লিখে রাখি একটি প্রোটনের ভর, এটা দেওয়া থাকবে একটি প্রোটনের ভর। এই ভরটাকে আমরা মাস অফ প্রোটন এমপি মাস অফ প্রোটন দ্বারা প্রকাশ করতেছি একটি প্রোটনের ভর। এবার একটি নিউট্রনের ভর, একটি নিউট্রনের যে ভরটা তাকে আমরা মাস অফ নিউট্রন এমএন মিস মাস অফ নিউট্রনের ভর বিন করতেছি। তাহলে একটা প্রোটনের ভর যদি এত হয়, একটা নিউট্রনের ভর যদি এত হয়, তাহলে মুক্ত অবস্থায় মোট ভর কত? মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াসের ভর বের করব। এখন মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভর যদি বের করতে যাই তাহলে বলো তো নিউক্লিয়াসের ভর মানে কি? টোটাল প্রোটনের ভর প্লাস টোটাল নিউট্রনের ভর। তো একটা প্রোটনের ভর হচ্ছে এমপি, টোটাল প্রোটন আছে জেড সংখ্যক। তাহলে আমি কি বলতে পারি? নিউক্লিয়াসের ভর সমান হচ্ছে প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু নিউট্রনের ভর। এর মানে আমাদের প্রোটন, একটা প্রোটনের ভর তো আমি জানি, তো আমার 10টা প্রোটন আছে, তাহলে ভরটা তার 10 গুণ। তাহলে আমাদের প্রোটন সংখ্যা জেড, নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। তাহলে আমরা বলতে পারি একটা প্রোটনের ভরকে প্রোটন সংখ্যা দ্বারা গুণ করলে টোটাল প্রোটনের ভর পেয়ে গেছি, একটা নিউট্রনের ভরকে নিউট্রন সংখ্যা দ্বারা গুণ করলে টোটাল নিউট্রনের ভর পেয়ে গেছি। তাহলে আমি একটা কথা বলতে পারি, মুক্ত অবস্থায় কোন একটা নিউক্লিয়াসের যে ভর, এখানে মুক্ত অবস্থায় বলতে আমরা দেখো ক্যালকুলেশন করতেছি, মানে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন, এগুলো থেকে আমরা মুক্তভাবে ক্যালকুলেশন করতেছি। এই অবস্থায় আমার টোটাল নিউক্লিয়াসের ভর এটা বলা যায় কিনা? টোটাল প্রোটন সংখ্যা ইন্টু প্রোটনের ভর প্লাস টোটাল নিউট্রন সংখ্যা ইন্টু একটা নিউট্রনের ভর, এই টোটাল ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। এটা তোমরা বুঝছো কিনা বলো? এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এই ক্যালকুলেশনটা তোমরা বুঝছো কিনা একটু বলো? এই ক্যালকুলেশন তোমরা বুঝছো কিনা? এই ক্যালকুলেশন আমরা সবাই বুঝছি কিনা? মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভর আর আমাদের মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভর আমরা বুঝছি কিনা? মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভর আমরা বুঝছি কিনা? আশা করি মুখস্থ থাকবে। তোমাদের অনেকে মুখস্থ করে, মুখস্থ করার দরকার না, এমনি মনে থাকবে। টোটাল আছে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন সংখ্যা ইন্টু একটা প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু একটা নিউট্রনের ভর। ওকে ওকে ওকে, এভাবে ক্যালকুলেশন করে আমি যে কোনো নিউক্লিয়াসের ভর বের করতে পারবো, যেভাবে পারবো। কিন্তু একটা স্থায়ী মোলের বা আমাদের একটা স্থায়ী নিউক্লিয়াসের ভর, ঠিক ওইটার স্থায়ী নিউক্লিয়াসের ভর, স্থায়ী নিউক্লিয়াসের ভর সমান আমরা নাম দিলাম এম নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াসের ভর, এর আমাদের নিউক্লিয়াসের ভর, এর নিউক্লিয়াসের ভর, বা আমরা এটাকে বলতে পারি ভাইয়া প্রকৃত ভর। প্রকৃত ভর অর্থাৎ কোনো একটা পরমাণু নিলা, তার নিউক্লিয়াসের প্রকৃত যে ভর প্রকৃত পক্ষে সেটাকে আমি বলতেছি এত, এটা দেওয়া থাকবে, প্রকৃত ভরটা দেওয়া থাকবে। এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ভরটা, প্রকৃত ভর, আর এটা হচ্ছে তার মুক্ত অবস্থায় ভর, মানে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাইছি। এবং 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 পরীক্ষা তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবা জেড ইন্টু এমপি প্লাস
এ মাইনাস জেড ইন্টু এম এন, এটাকে বলতেছি কি মুক্ত অবস্থায় ভর, আর এম নিউক্লিয়াস হচ্ছে কি তার প্রকৃত ভর, এবং 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 আমাদের এটা থেকে বড় হয়। অর্থাৎ দেখা গেছে তুমি কি করলা, তুমি কোন একটা নিউক্লিয়াস নিলা, সেই নিউক্লিয়াস নেওয়ার পর ওই নিউক্লিয়াসের মধ্যে তুমি যে জিনিসটা দেখলা, নিউক্লিয়াসের মধ্যে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে একটা মান পাইলাম। এরপর আমরা ওই নিউক্লিয়াসটার ভর মেজারমেন্ট করে দেখলাম, মানে প্রকৃতপক্ষে নিউক্লিয়াসটার ভর কত আমি মেজারমেন্ট করে দেখলাম। আমার মেজারমেন্ট করার পর আনসার আসলো এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে পাইছি, এটা হচ্ছে আমি মেজারমেন্ট করে পাইছি। মেজারমেন্ট করে আমি একটু কম পাইছি না, মানে অ্যাকচুয়ালি এরকমই হয়, প্র্যাকটিক্যালি এরকমই হয়। তাহলে আমার পাওয়ার কথা ছিল এত, কিন্তু পাইছি আমি এত, এর মানে এটাও ভর এটাও ভর, এটা পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, আর এটা আমরা পাইছি। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি, আমার ভর যত পাওয়ার কথা ছিল তার থেকে একটু কম পাইছি না, একটু কম পাইছি না। এই কতটুকু কম পাইলাম, দিস ইজ কল্ড ভর ত্রুটি। আমি ভর যত পাওয়ার কথা ছিল তার থেকে কতটুকু কম পাইলাম, এটাকে আমরা বলি ভর ত্রুটি। তাহলে দেখো ভর ত্রুটি ইকুয়ালস টু, ভর ত্রুটিকে আমরা ডেল্টা এম দ্বারা প্রকাশ করি। ডেল্টা এম ইকুয়ালস টু হচ্ছে আমি পাওয়ার কথা এত, পাইছি এত, একটা থেকে একটা বিয়োগ করলে তো আমি ভর ত্রুটিটা পেয়ে যাচ্ছি। তাহলে ক্যালকুলেশন করা ভর মাইনাস নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটাকে আমরা বলতেছি ভর ত্রুটি। সো ভর ত্রুটি বের করার ফর্মুলা তোমরা পেয়ে গেছো, এটা হচ্ছে ভর ত্রুটি বের করার ফর্মুলা। পরীক্ষায় তোমাকে যে কাজটা করতে হবে, পরীক্ষায় প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, মুক্ত অবস্থায় তার ভরটা বের করতে হবে, আর প্রকৃত ভরটা দেওয়া থাকবে, তোমাকে বলা থাকবে হিলিয়াম নিউক্লিয়াসের ভর এত, ভর এত, দিস ইজ কল্ড তার প্রকৃত ভর। আর তুমি ক্যালকুলেশন করে পাইছো এত, ক্যালকুলেশন করে যা পাইলা তার থেকে এটা বিয়োগ করে দিবা, বিয়োগ করলে যা পাবা দিস ইজ কল্ড ভর ত্রুটি। এই পরিমাণ ভর আমার নিউক্লিয়াসের মধ্যে থাকার কথা কিন্তু নাই, এটা হারাই গেছে, এটাকে আমরা বলি ভর ত্রুটি, ভর ত্রুটি, ভর ত্রুটি। বলো একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা। তাহলে আমি একবারে সিম্পল সোজা ভাষা আবার বলি, এক কথা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াস, কোনো একটা পরমাণু, তার ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরটাকে বুঝি। এই নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন এবং নিউট্রন। এই আমাদের কোনো একটা পরমাণুর মধ্যে তার নিউক্লিয়াসে যে প্রোটন কয়টা থাকে, নিউট্রন কয়টা থাকে, প্রত্যেকটা প্রোটনের ভর কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটা নিউট্রনের ভর কনস্ট্যান্ট, এটা আমাদের মুখস্থ আছে, আমাদের নর্মালি পরীক্ষায় দেওয়া থাকে। তোমাদেরকে আমি একটু পরে বলবো, মুখস্থ করে রাখতে, মুখস্থ না করলেও সমস্যা নেই, দেওয়া থাকে। এখন হচ্ছে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম আমার এই পরমাণুটার ভর হওয়া উচিত এত, দিস ইজ কল্ড ভর হওয়া উচিত। কিন্তু আমি এটা ক্যালকুলেশন করে পেলাম এত হওয়ার কথা, কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি যখন আমি দেখলাম আসলে তার ভরটা কত, সেই ভরটা কিন্তু আমার এত হয় না, বেশি হয় না, একটু কম হয়। মানে আমি যত হওয়ার কথা ছিল তার থেকে একটু কম হচ্ছে, এর মানে আমি যা পাওয়ার কথা ততটুকু পাচ্ছি না, তার থেকে একটু কম পাচ্ছি। এই কতটুকু পাইছি দিস ইজ কল্ড ভর ত্রুটি। এই যে ভরের ত্রুটি, কতটুকু কম পাইছো, কতটুকু পার্থক্য, কতটুকু ডিফ্লেকশন, কতটুকু কম পাইছি, এটাকে আমরা বলি ভর ত্রুটি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোনো একটা পরমাণুর স্থায়ী নিউক্লিয়াস, এটাকে আমরা বলি স্থায়ী নিউক্লিয়াসের, মানে স্থায়ী অবস্থায়, সে স্থায়ী ওই মুহূর্তে স্থায়ী নিউক্লিয়াসের ভর বা প্রকৃত ভর, প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের ভর তার মুক্ত অবস্থায় নিউক্লিয়াসের ভরের তুলনায় একটু কম হয়। এই কতটুকু কম হয় এটাকে আমরা বলি ভর ত্রুটি। এতটুকু তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা, ভর ত্রুটি ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের মোহাম্মদ আজিজ প্রশ্ন করলো, ভাইয়া কম কেন হয়, কম কেন হয় তার আনসার তুমি একটু পরেই পাবা। আসলে কম কেন হয় তার আনসার পাবা না, আনসার পাওয়া হচ্ছে আসলে কম হওয়ার কারণে আমাদের কিছু কাহিনী হয়। মানে তুমি দেখবা আমাদের সাধারণত বিক্রিয়াগুলোতে, আমাদের নর্মালি রাসায়নিক বিক্রিয়া তো ভিন্ন কথা, নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে কিছু শক্তি পাওয়া যায়। আমার প্রশ্ন হচ্ছে এই শক্তিগুলো কোত্থেকে আসলো? এই যে এখান থেকে আসলো, একটু পরে আমি আসবো, এখন বন্ধন শক্তি পড়াবো। তো মেন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আমি ক্যালকুলেশন করে যা পাইছি তা প্রকৃতপক্ষে পাওয়া যায় না, মানে এতটুকু পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছি না, এই বাকিটা কই গেছে সেটা নিয়ে রিসার্চ।
আমার কথা হচ্ছে পাওয়ার কথা কিন্তু পাচ্ছি না, এটা হচ্ছে ভর ত্রুটি। এই যে ভর ত্রুটি এটা কই গেছে, এটা নিয়ে আমাদের নেক্সট প্ল্যানিং। তাহলে এই নেক্সট প্ল্যানিং আসবে হচ্ছে বন্ধন শক্তি, এটা কোথায় গেল। তাহলে আর বলো আগে এতটুকু ক্লিয়ার কিনা, আগে এতটুকু ক্লিয়ার কিনা, আগে এতটুকু ক্লিয়ার কিনা। ওকে ভাইয়া এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় এবার আসো, এবার আসো ভাইয়া বন্ধন শক্তি। ভাইয়া ভর ত্রুটি আমাদের শেষ, আমি সবগুলো একসাথে তোমাকে আবার ক্যালকুলেশন করে দিব। এখন আমি ক্যালকুলেশন করে পাইছিলাম বেশি, কিন্তু প্রকৃতপক্ষে দেখতেছি কম। তাহলে যতটুকু কম সেটাই হচ্ছে ভর ত্রুটি। এবার আসো ভাইয়া বন্ধন শক্তি। এখন আসি বন্ধন শক্তি বলতে কি বুঝি। আমরা বন্ধন শক্তি বলতে কি বুঝি? দেখো আমরা জানি হাইড্রোজেন বাদে আর সকল পরমাণুর যে নিউক্লিয়াস সে কিন্তু প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, শুধুমাত্র হাইড্রোজেনের মধ্যে নাই আর কি, কিন্তু অন্য সকলগুলোর ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। এখন এই যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, তাহলে এখন যদি আমি বলি এই ইউরেনিয়াম নিউক্লিয়াস গঠন করো, এই ইউরেনিয়াম নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে যতগুলো নিউট্রন আছে, এই প্রোটন এবং নিউট্রনগুলো একসাথে হইয়েই তো আমার ইউরেনিয়াম গঠন করে। জি ভাইয়া, তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন তারা যে একসাথে হয়, আরে ভাই তারা তো একসাথে থাকার নয়, কিন্তু তাদেরকে একসাথে থাকিতে হয়। যখন তারা একসাথে থাকিয়া নতুন করে নিউক্লিয়াস গঠন করে তখন তাদেরকে আমরা নতুন নতুন নাম বলি। তাহলে আমাদের এবার আসি এই প্রোটন এবং নিউট্রনগুলা তারা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে তারা যদি স্টেবল থাকতে, যেমন ইউরেনিয়াম, দ্যাট মিনস ইউরেনিয়াম বর্তমানে স্টেবল আছে। আয়রন নিউক্লিয়াস স্টেবল। তাহলে আমাদের এই প্রোটন এবং নিউট্রন মিলে তারা একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করবে। কি স্থায়ী নিউক্লিয়াস? মনে করে একটা বেরিয়াম নিউক্লিয়াস গঠন করে রাখছে, বেরিয়াম নিউক্লিয়াস গঠন করে রাখছে, স্থায়ী নিউক্লিয়াস। এই স্থায়ী মানে এটা হচ্ছে স্থায়ী, নিউক্লিয়াসটা স্থায়ী। এরকম নিউক্লিয়াস স্থায়ী রাখতে হলে তাহলে বলতো নিউক্লিয়াস যখন ভেঙে যায় তখন ভিন্ন কথা, বাট নিউক্লিয়াস যখন ভাঙে না, যেমন বেরিয়ামের নিউক্লিয়াস ভাঙতেছে না, তাহলে বেরিয়াম যখন স্টেবল, এই বেরিয়ামের ভিতরে যে প্রোটন নিউট্রন আছে তারা নিজের মধ্যে কি একসাথে আবদ্ধ হয়ে থাকতে হবে না? এই তারা তো ভাঙতেছে না, কিন্তু ভেঙে যাওয়ার কথা। এই যে তারা আবদ্ধ হয়ে থাকার জন্য শক্তিটা কোত্থেকে পাচ্ছে? এই তারা আবদ্ধ হয়ে থাকার জন্য যেই পরিমাণ শক্তি লাগে ওই শক্তিটাকে আমরা বলি বন্ধন শক্তি। বুঝতে পারছি কিনা? আচ্ছা, সুমাই ইসলাম প্রশ্ন করলো স্থায়ী নিউক্লিয়াস বলতে কি মিন করি। হ্যাঁ আসো, স্থায়ী নিউক্লিয়াস বলতে আমরা যেটা মিন করি সেটা হচ্ছে কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে যখন, ফর এক্সাম্পল তুমি আয়রন নিলা, আয়রনের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো একসাথে আবদ্ধ হয়ে আছে, এই আয়রনটা আয়রনের মতোই থাকতেছে, এটা হচ্ছে আয়রনের একটা স্থায়ী নিউক্লিয়াস, মানে এটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু তুমি একটি ইউরেনিয়াম রেখে দিলা, তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় পদার্থ কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, এই ভেঙে কিন্তু তার নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা কি স্থায়ী? না, এটা হচ্ছে অস্থায়ী। তাহলে কোনো একটা যে কোনো একটা পরমাণু নিলা, তার নিউক্লিয়াসটা যদি স্থায়ী হয়, মানে এক কথায় নিউক্লিয়াসটা ভেঙে গেলে তো সেখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা পরের কথা, একটু পরে দেখবো। বাট আপাতত যে কোনো একটা পরমাণু আছে, যে কোনো একটা পরমাণুর যে নিউক্লিয়াস আছে ওই নিউক্লিয়াসটা স্থায়ী, মানে এটা ভাঙে না। এখন এই স্থায়ী মানে কি? নিউক্লিয়াসের ভিতরে তার প্রোটন এবং নিউট্রনগুলোকে একসাথে আবদ্ধ হয়ে থাকতে হবে। আর মুক্ত মানে কি? না, এতটা প্রোটন এতটা নিউট্রন, ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেললা, বাট এটা হচ্ছে মুক্ত, সিম্পলি ক্যালকুলেশন করলাম, এতটা প্রোটন আছে এতটা নিউট্রন। বাট তারা যখন একসাথে সহ অবস্থান করতে যায়, এই সহ অবস্থান করার জন্য, আবদ্ধ থাকার জন্য, একটা স্থায়ী নিউক্লিয়াস গঠন করার জন্য কিছু পরিমাণ শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটাকে আমরা বলি বন্ধন শক্তি। কি বলি? বন্ধন শক্তি। তাহলে আবারও বলতেছি, নিউক্লিয়াসের ভিতর প্রোটন নিউট্রনগুলো একসাথে আবদ্ধ হয়ে থাকার জন্য যে শক্তিটা লাগে তাকে আমরা বলি বন্ধন শক্তি। তাহলে মনে করো যেমন এরা একসাথে থাকার জন্য তাদের মধ্যে 10 ইলেকট্রোভোল্ট পরিমাণ বন্ধন শক্তি আছে, 10 মেগা ইলেকট্রোভোল্ট পরিমাণ। তাহলে আমরা বুঝতে পারছি 10 মেগা ইলেকট্রোভোল্ট পরিমাণ যদি শক্তি তাদের মধ্যে বন্ধন শক্তি হিসেবে সঞ্চিত থাকে, এবার আসো কোন একটা নিউক্লিয়াসকে ভেঙে দিব তোমাদের বন্ধন, হইতে পারবা না আর কোনো আবন্ধন। তাহলে দেখো ভেঙে দিব তাদের বন্ধন, তারা কি এমনি আছে? না, তারা 10 মেগা ইলেকট্রোভোল্ট পরিমাণ শক্তি নিয়ে, এই বন্ধন শক্তি নিয়ে তারা হাক করে আছে, মানে আবদ্ধ হয়ে আছে।
কোলাকুলি করতেছে, আবদ্ধ হয়ে আছে। তাহলে এই আবদ্ধ অংশ থেকে তাদেরকে ছুটাইতে হলে তোমাকে এই পরিমাণ শক্তি এক্সট্রা দিতে হবে না? ওই কারণে কোনো একটা স্থায়ী মৌলের, কোনো একটা স্থায়ী পরমাণুর নিউক্লিয়াসটাকে ভাঙতে হলে বাইরে থেকে উত্তেজিত করতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়, বাইরে থেকে আঘাত করতে হয়। বাইরে থেকে আঘাত করে তুমি এই পরিমাণ শক্তি দিয়ে তুমি কি করবা? এটাকে ভেঙে ফেলবা। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আর এই শক্তিটাকে আমরা বলতেছি বন্ধন শক্তি। এক কথায় পরমাণুর মধ্যে তাদের যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের প্রোটন নিউট্রনগুলো একসাথে হয়ে স্থায়ী একটা নিউক্লিয়াস গঠন করবে। এই স্থায়ী নিউক্লিয়াস গঠন করার জন্য তার যেই পরিমাণ শক্তির প্রয়োজন, সেই শক্তিটাকে আমরা বলতেছি বন্ধন শক্তি। এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে সেই বন্ধন শক্তি, বাইন্ডিং এনার্জি বিই সমান হচ্ছে, আমরা কি জানি? ই ইকুয়ালস টু এমসি স্কয়ার, জানি না? ওইখানে ভর ত্রুটি, ভরটা ছিল ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, এটাকে আমরা বলি বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি অনেকে বিই দ্বারা প্রকাশ করে, বাইন্ডিং এনার্জি, অথবা অনেকে শুধু বি দ্বারা প্রকাশ করে। আমরা বি দ্বারা প্রকাশ করব ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, এটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে খেয়াল করো, একটু আগে তুমি অলরেডি ডেল্টা এম বের করে ফেলছো। তো ডেল্টা এম যেহেতু তুমি বের করে ফেলছো, এখান থেকে শক্তি বের করলে এই শক্তিটাকে আমরা বলি বন্ধন শক্তি। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে যে শক্তিটা, এই শক্তিটা সে কোত্থেকে পায়? এই শক্তিটা সে ওই যে আমাদের এই শক্তিটা সে আমাদের ওই যে ভর ত্রুটি সেখান থেকে পায়। এবার আসো হিসাবটা মিলাই। কেমন? এতটা ইলেকট্রন, এতটা প্রোটন, এতটা নিউট্রন মুক্ত অবস্থায় আছে। মুক্ত অবস্থায় তার ভর যেটা ছিল, সেই ভরটাকে একসাথে করে যদি আমার বন্ধন করতে হয়, একসাথে আবদ্ধ করতে হয়, বাইরে থেকে শক্তি লাগে না? সেই শক্তিটা কে দে? কেউ দে না। বিজ্ঞানী আইনস্টাইন বলিয়া দিয়েছে, ভর শক্তিতে রূপান্তর হইতে পারে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। এই যে পরিমাণ আবদ্ধ হইতে যে পরিমাণ শক্তি লাগে, সেই শক্তিটা তাদের যে ভর ছিল না, সেই ভর থেকেই আসে। কারণ ওই ভরটা শক্তিতে রূপান্তর হয়, আর সেই ভরটাকে আমরা বলছি ভর ত্রুটি। মানে এই পরিমাণ ভর আমরা সেখানে পাই নাই। কেন পাই নাই? কারণ এই ভরটা শক্তিতে রূপান্তরিত হইয়া তাকে বন্ধনে আবদ্ধ হইতে সাহায্য করিয়াছে, আর বিজ্ঞানীরা এটাকে বন্ধন শক্তি বলিয়াছে। হিসেব ক্লিয়ার? তাহলে আমরা এক কথায় বলতে পারি কি? সিম্পল কথা হচ্ছে, আমরা যে মুক্ত অবস্থায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে হিসাব করতেছি, তাদেরকে বন্ধনে আবদ্ধ করতে হলে কিছু শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটাকে আমরা বলি বন্ধন শক্তি। আর এই বন্ধনের জন্য যে শক্তিটা, সেই শক্তিটা কোত্থেকে আসে? সেটা আসে ভর থেকে। মানে ভরটা শক্তিতে রূপান্তর হয় আইনস্টাইনের সূত্র অনুযায়ী। এখন এই ভরটাই আসলে শক্তিতে রূপান্তর হওয়ার কারণে একটু আগে যখন ভর ত্রুটি করছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল কম। কেন কম মনে হয়েছে? কারণ এতটুকু থাকার কথা ছিল, কিন্তু তার থেকে কিছুটা আমার কি হয়ে গেছে? ওই শক্তিতে রূপান্তর হয়ে গেছে। যেটা শক্তিতে রূপান্তর হয়ে গেছে সেটা আমি ক্যালকুলেশন করে পাই নাই, আর ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ভর ত্রুটি। তাহলে পরীক্ষায় ভর ত্রুটি বের করতে হলে আগের মতো বের করব। আর যদি ওই ভরটা শক্তিতে রূপান্তর হয়, তাহলে ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। ওই ভরটা কোন ভর? ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি ইন্টু সি স্কয়ার মানে হচ্ছে বন্ধন শক্তি। ভর ত্রুটি ইন্টু সি স্কয়ার মানে কি? বন্ধন শক্তি। একটু ক্লিয়ার কিনা বলো? একটু ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আসি আমরা একটু সামনের দিকে যাই। বন্ধন শক্তি শেষ। এবার তোমাকে বলা হবে, এবার পরীক্ষায় প্রশ্ন করা হয় গড় বন্ধন শক্তি, বা আরেকটা নাম হচ্ছে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। তাহলে আসো, নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়াসে যারা আছে তারা হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়াসে কে আছে? প্রোটন এবং নিউট্রন। তাদেরকে আমরা একসাথে বলি নিউক্লিয়ন। তাহলে বলো তো, নিউক্লিয়ন সংখ্যা মানে কি? ভর সংখ্যা, তাই না? নিউক্লিয়ন সংখ্যা মানে ভর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের টোটাল বন্ধন শক্তি কত? তাহলে টোটাল বন্ধন শক্তি হচ্ছে ওই যে একটু আগে যেটা পাইছিলাম ডেল্টা এম সি স্কয়ার হচ্ছে বন্ধন শক্তি। সেটা তো পুরো নিউক্লিয়াসে। এখন ওই নিউক্লিয়াসে টোটাল নিউক্লিয়ন আছে কয়টা? এই সংখ্যক। তাহলে এই সংখ্যকের শক্তি যদি এত হয়, একটাতে শক্তি কত? তাহলে আমরা বলতে পারি প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি ইকুয়ালস টু হচ্ছে
আগে যেটা পাইছিলাম তাকে এ দ্বারা ভাগ করব, শেষ। এ দ্বারা ভাগ করে দেবো, তাহলে শেষ। কারণ ওই শক্তিটা পুরো নিউক্লিয়াসের জন্য, তা আমি তো নিউক্লিয়াসে নিউক্লিয়ন আছে এ সংখ্যক, আমরা জানি নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা, তাহলে টোটাল নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ, তাহলে এ সংখ্যকের জন্য হচ্ছে এত, তাহলে একটার জন্য কত, এ সংখ্যক নিউক্লিয়নের জন্য টোটাল বন্ধন শক্তি হচ্ছে বি, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি বি বাই এ, এটাই আমাদেরকে বের করতে বলে। তাহলে পরীক্ষায় আমাকে তিনটা জিনিস বের করতে বলবে, আমাদের বন্ধন শক্তি, ভর ত্রুটি, বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। তাহলে আমরা কেমনে করব দেখো, ম্যাথ করার জন্য প্রথমে আমাকে বের করতে হবে জেড ইকুয়ালস টু কত, প্রথমে আমাকে জানতে হবে এ ইকুয়ালস টু কত, আমাকে জানতে হবে জেড ইকুয়ালস টু কত, এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে এ মাইনাস জেড ইকুয়ালস টু কত। আমার গিভেন ডেটা দেওয়া থাকবে, ম্যাথের মধ্যে গিভেন দেওয়া থাকবে প্রোটনের ভর, একটা প্রোটনের ভর, ম্যাথের মধ্যে দেওয়া থাকবে একটা নিউট্রনের ভর। এখান থেকে আমাদেরকে বের করতে হবে, ম্যাথের মধ্যে দেওয়া থাকবে নিউক্লিয়াসের ভর, এগুলো ম্যাথে দেওয়া থাকবে। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় ভর ত্রুটি কত, তুমি এভাবে করবা, নিউক্লিয়াসে আছে প্রোটন এবং নিউট্রন, তাহলে প্রোটন সংখ্যা জেড ইন্টু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড ইন্টু নিউট্রনের ভর মাইনাস এটার থেকে প্রকৃতটা কম হয়, কতটুকু কম সেটা বের করতেছি। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ডেল্টা এম পেয়ে যাবা। এটা পাওয়ার পর এবার যদি তোমাকে বলা হয় বন্ধন শক্তি বের করো, তাহলে বি ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এবার যদি তোমাকে বলা হয় প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বের করো বি বাই এ, এর মানে হচ্ছে ডেল্টা এম সি স্কোয়ার ডিভাইড বাই এ। মনে থাকবে কিনা, একটা ম্যাথ করলে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। আগে বলো এই হিসাবটা মনে থাকবে কিনা। এই ধরনের ম্যাথ পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা ম্যাথ করাবো আমরা এখন। ওকে, আসো আমরা একটা ম্যাথ করাই, ম্যাথ করালে কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ করি, এই ধরনের ম্যাথ একটা করলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি, বন্ধন শক্তি ও নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করো। এবার দেয়া আছে কি নিউট্রনের ভর বলতে একটা নিউট্রনের ভর সমান 1.008665 ইউ। এবার হচ্ছে বলা হলো হাইড্রোজেনের পারমাণবিক ভর সমান 1.007825 ইউ। এবার বলল হিলিয়ামের পারমাণবিক ভর সমান হচ্ছে 4.002603 ইউ। সলিউশন করব। একটা কথা বলে রাখি, পারমাণবিক ভর মানে তো বুঝো, পারমাণবিক ভর মানে হচ্ছে ওই পরমাণুর নিউক্লিয়াসের ভর। কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের ভরটাকেই আমরা বলি পারমাণবিক ভর। তাহলে একটু খেয়াল করো, প্রথম কথা তোমাকে তিনটা জিনিস বের করতে বলছে, আমরা জানি একসাথে বের করা যাবে। একটা হচ্ছে ভাই ভর ত্রুটি বের করতে বললো, আর একটা হচ্ছে বন্ধন শক্তি, আর একটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এই তিনটা জিনিস তোমাকে বের করতে বললো। তো আমরা জানি ভর ত্রুটি বের করতে পারলে এটা বের করা যায়, এটা বের করতে পারলে এটা বের করা যায়। প্রথমে আমাদেরকে বের করতে হবে ভর ত্রুটি। তো কার ভর ত্রুটি?
ভাইয়া হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি। তো আমরা আসি একটু লিখি এখানে হিলিয়ামটা কেমন। হিলিয়ামটা ভাইয়া এরকম হয়, তোমাকে ওরা বলে দেয় নাই, কারণ তুমি তো মুখস্থ জানো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া A equals to হচ্ছে 4, Z equals to 2, so we can say that A minus Z equals to 2. ওকে ওকে ওকে। এবার তোমাকে কি বললো দেখো, তোমাকে বলছে দেয়া আছে নিউট্রনের ভর, তাহলে মাস অফ নিউট্রন মানে হচ্ছে mn ইকুয়ালস টু কত দেওয়া আছে 1.00866 ইউ। ইউ মানে তো বুঝো আমাদের ওই যে AMU UXM কথা আমরা কিভাবে শক্তিতে রূপান্তর করতে শিখেছিলাম। এবার হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। এখন আসো তো হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে কি, হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর। ওকে, তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে বলো তো, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে ভাইয়া, হাইড্রোজেনের নিউক্লিয়াসে তো জাস্ট একটা প্রোটন থাকে। হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে, অনলি একটা প্রোটন থাকে। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে অনলি একটা প্রোটন থাকে, তা আমার একটা প্রোটন মানে কি, তাহলে হাইড্রোজেন নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে কি, হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর। হাইড্রোজেন নিউক্লিয়াস আছে প্রোটন, এর মানে এটা কার ভর, প্রোটনের ভর। সো বুঝতে হবে কেন হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে। তোমাকে ডিরেক্টলি বলতে পারে প্রোটনের ভর, সেটা না বলে তোমার বলছে হাইড্রোজেনের পারমাণবিক ভর। আমরা অনেকে আজীবন কেমিস্ট্রি পড়ে ফেলছি, কিন্তু এখনো জানি না হোয়াট ডু ইউ মিন বাই পারমাণবিক ভর, জানি না অনেকে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভর। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভরটা হচ্ছে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে আসেই তো অনলি প্রোটন, একটা প্রোটন আছে। সো হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াসে যে একটা প্রোটন আছে সে একটা প্রোটনের ভর। দ্যাট মিনস এটা হচ্ছে মাস অফ প্রোটন 1.007825 ইউ। এবার আসো, তোমারে বললো হিলিয়ামের পারমাণবিক ভর। এই যে দেখো, তোমাকে হিলিয়ামের নিউক্লিয়াসের ভর ত্রুটি বের করতে বলছে। তো হিলিয়াম নিউক্লিয়াসের ভর মানে কি, আমাদের হিলিয়ামের পারমাণবিক ভর মানে কি, হিলিয়াম নিউক্লিয়াসের ভর। এর মানে হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভরটাই তোমাকে দেওয়া আছে। নিউক্লিয়াসের ভর মানে হচ্ছে আসলে তার মেজারমেন্ট করা ভরটা। তাহলে আমরা বলতে পারি m নিউক্লিয়াস ইকুয়ালস টু 4.002603 ইউ। তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন বের করতে হবে ভর ত্রুটি। আমরা বলতে পারি ভর ত্রুটি ডেল্টা m ইকুয়ালস টু প্রোটন সংখ্যা ইন্টু মাস অফ প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা ইন্টু মাস অফ নিউট্রন। এখান থেকে বিয়োগ করতে হবে তার টোটাল নিউক্লিয়াসের ভরটা। তাহলে খেয়াল করো, জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত, জেড মানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এমপি মানে হচ্ছে মাস অফ প্রোটন, প্রোটনের ভর হচ্ছে 1.1.00785 ইউ প্লাস এ মাইনাস জেড মানে হচ্ছে নিউট্রন, এ মাইনাস জেড এর মানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু নিউট্রনের ভর কত 1.008665 ইউ। একটা কথা তোমাদেরকে বলে রাখি, অনেকে এগুলো ক্যালকুলেশন করার সময় দশমিকের পরে ঘরগুলা সবগুলো নিবে না। অবশ্যই যতগুলা আসে সবগুলো নিতে হবে। কারণ দেখো ই ইকুয়ালস টু এম সি স্কয়ার সূত্র থেকে আমরা জানি সি স্কয়ারের মান কিন্তু বহুত বিশাল, এম এর মান একেবারে ক্ষুদ্র হইলেও সেখান থেকে বহুত বড় বড় শক্তি পাওয়া যায়। ওই কারণে তোমার কাছে মনে হতে পারবে দশমিকের উপর 3 ঘর নিচে আর নেওয়ার কি দরকার, না, এই দশমিকের উপরে 3 ঘর না নিয়ে 3 ঘর নেওয়ার পর যে 1 ঘর নাও নেই তার কারণে তোমার আনসার ভুলে আসবে। কেন, কারণ ছোট্ট একটা ভর থেকে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়। ওই কারণে এই সকল ম্যাথে ভুলেও প্রশ্নে যতগুলো ডিজিট দেওয়া আছে এর কম লেখা যাবে না। আবারও বলতেছি, যেমন তুমি 2 ঘর কাউন্ট করো না, এখানে আসবে 1.01, এখানেও আসবে 1.01, সেমই তো না, আমাদের টোটালটা কাউন্ট করতে হবে। সো আবারও বলতেছি, এই সকল ম্যাথে ওই ভুলটা করা যাবে না, এই একজন বলতেছে হিলিয়ামের পারমাণবিক ভরটা নিউক্লিয়াসের ভর কেমনে হলো। আরে ভাই, পারমাণবিক ভর মানে কি, পরমাণুর ভর মানে কি, পরমাণুর নিউক্লিয়াসের ভর। এর মানে নিউক্লিয়াসের ভরটাকে আমরা বলি পারমাণবিক ভর। এবার আসো, তাহলে আমরা এখান থেকে মাইনাস দিলাম, এটা গুণ করলাম, মাইনাস নিউক্লিয়াসের ভরটা হচ্ছে 4.002603 ইউ। সো বাই ক্যালকুলেটিং তুমি পাবা ভর ত্রুটি, আমি এখান থেকে দেখে বলে দিই, ভর ত্রুটি তুমি পাবা 0.030377 ইউ, এত পাবা।
এত পাবা, সব ডিজিট লিখতে হবে। এবার আসো ভর ত্রুটি বের করা শেষ, এবার হচ্ছে বন্ধন শক্তি ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। মনে আছে, মনে আছে? এখান থেকে তুমি আর আগের মতো ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আমরা কি বলছিলাম ভাইয়া, ডেল্টা এম এত ইউ না, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.030377 ইন্টু 931.5 ডিভাইডেড বাই সি স্কোয়ার মেগা 931 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার। 931.5 মেগা, অথবা ডাইরেক্ট লেখা যায় এভাবে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই সি স্কোয়ার, ঠিক না? ঠিক। ইন্টু সি স্কোয়ার। দেখো ডেল্টা এম মান হচ্ছে এত ইউ, তো এত ইউ, ইউ মান হচ্ছে এত 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে দেখো সি স্কোয়ার কাটাকাটি, এবার এটা গুণ করো, ক্যালকুলেশন করলে আনসার যেটা আসবে এটা হচ্ছে বন্ধন শক্তি, সেটা হচ্ছে কত 28.296, 28.296 এত মেগা ইলেকট্রোভোল্ট, এটা হচ্ছে আমার আনসার। কার মান? বন্ধন শক্তি। এবার বলা হয় প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি মান হচ্ছে বি বাই এ, তো বি এর মান তো এত 28.296, এ মানে কি বর সংখ্যা, বর সংখ্যা কত 4, এখানে বর সংখ্যা কত 4, এর মান 4, তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 7.07 মেগা ইলেকট্রোভোল্ট লিখতে হবে পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন, কারণ এটা হচ্ছে প্রতি নিউক্লিয়নে, এটা হচ্ছে বন্ধন শক্তি, আর এটা হচ্ছে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন। সো এভাবে লিখতে হবে এককটা। তাহলে বলো এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা, বলো এই ম্যাথটা ক্লিয়ার কিনা বলো। তোমরা কেমিস্ট্রিতে দুর্বলতা নিয়ে ফাঁস করো কেমনে? একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো। বন্ধন শক্তির মানটা আবার বলতেছ, বন্ধন শক্তি হচ্ছে এত ইউ, এত ইউ, এখানে তো আমার এসআই ইউজ করতে হবে, এটাকে কেজিতে কনভার্ট করলে তুমি সি এর মান আমাদের মিটার পার সেকেন্ডে বসাইলে তুমি পাবে এত জুল, জুলটা থেকে আনতে হবে ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট থেকে মেগা ইলেকট্রোভোল্ট, প্রচুর লম্বা সিস্টেম। ওই কারণে আমরা এই অধ্যায়ের শুরুতে কিন্তু আমরা প্রমাণ করাই দিছি, সেটা হচ্ছে ইউকে কীভাবে সব মেগা ইলেকট্রোভোল্টে রূপান্তর করতে হয়, এবং এই হুবহু সেম ক্যালকুলেশন আমার ওইখানে আছে, কিভাবে আমার মেগা ইলেকট্রোভোল্টে ক্যালকুলেশন করে করতে হয়। সেখানে আমরা পাইছিলাম যে কাজটা করব, যেটা আছে তাকে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার বসাবো, আর এটা হচ্ছে ডেল্টা এম, তাহলে মান যেটা আছে এত ইন্টু 931.5 মেগা ইলেকট্রোভোল্ট বাই সি স্কোয়ার, আর পাশে তো সি স্কোয়ার আছে সেটা বসালাম, সি স্কোয়ার কাটাকাটি, এটা গুণ করলে তোমার এত মেগা ইলেকট্রোভোল্ট আনসার পেয়ে গেছো, আর তাকে এ দ্বারা ভাগ করলে আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এই কাটাকাটি সি স্কয়ারটা বুঝি নাই, এই জিনিসটা যারা বুঝো নাই তারা হচ্ছে এর আগে আমাদের মনে হয় 2 নাম্বার না 3 নাম্বার ক্লাসে আমি এটা অলরেডি ব্যাখ্যা করাইছিলাম কেন এটা আসছে। আমাদের এএমইউ যখন পড়াইছিলাম সেখান থেকে একটু দেখে নিবা, মনে হয় তোমরা সেটা ক্লাসটা হয় করো নাই, না হয় ভুলে গেছো, সেখান থেকে একটু দেখে নিবা, না হয় এখানে আমাকে আবার পুরোটা আবার ব্যাখ্যা করতে হবে। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার, এটা হচ্ছে আমার কনসেপ্ট শেষ। এবার আসি নতুন কনসেপ্ট। ঠিক সেম বর্তনী বের করতে হবে আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ায়। এবার আসি নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া কি তোমরা বই থেকে পুরোটা দেখে নিও, আমি সংক্ষেপে বলি। নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে এক কথায় যে সকল বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসটার পরিবর্তন হয়ে যায়,
যেমন দেখবা আমাদের ইউরেনিয়ামটা ভেঙে আমাদের বেরিয়াম আর ক্রিপ্টন হলো, এরকম অনেকগুলো হয়। তাহলে এগুলোকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিয়াসটাই পরিবর্তন হয়ে স্থায়ী নমূলের নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া। এবং নিউক্লিয়ার বিক্রিয়া আমাদের অনেক ধরনের কণা নির্গত হয়, আলফা বিটা গামা এই ধরনের কণাগুলো নির্গত হয়। এবার আসি নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের কনসেপ্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে ফিউশন। নিউক্লিয়ার, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন, তো নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে কোন একটা ভারী মৌল এটা ভেঙে একাধিকে রূপান্তর হয়। যেমন ইউরেনিয়াম ভেঙে গিয়ে, ইউরেনিয়াম আর ভেঙে গিয়ে বেরিয়াম এবং ক্রিপ্টন হলো, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা ভারী মৌলের নিউক্লিয়াসকে আমরা আঘাত করি, আঘাত করলে সেটা ভেঙে যায়। এই একটাকে ভেঙে যে একাধিকে রূপান্তর করলাম এটাকে বলে নিউক্লিয়ার ফিশন, আর একাধিকগুলোকে একসাথে করে নতুন একটা মৌল পাইলে তাকে আমরা বলি ফিউশন। তো ফিউশন আর ফিশনের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ফিশন মানে হচ্ছে একটা ভেঙে একাধিক হবে, আর ফিউশন মানে হচ্ছে ঠিক উল্টা ঘটনা, একাধিককে একসাথে করে একটা বানাবো। এই ফিশন বিক্রিয়া আমাদের লাগে না, আমার লাগবে ফিশন। এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া যখন এটা নিউক্লিয়াসটা ভেঙে যায়, ভেঙে গেলে এখান থেকে শক্তি নির্গত হয়। কি নির্গত হয়? শক্তি নির্গত হয়। এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারি। এই শক্তিটা মানে কি খালি শক্তি নির্গত নয়, প্রচুর শক্তি নির্গত হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়াগুলোতে কি প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, আর এই শক্তিটা আমরা রিয়েল লাইফে কাজে লাগাতে পারি। আর এই কাজে লাগিয়ে আমরা এখান থেকে বানাই হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টর বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে না। এই যে আমাদের যেমন আমাদের হচ্ছে তোমার এই যে হবিগঞ্জ হচ্ছে না, যে আমাদের নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো, আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো সেগুলো থেকে আমরা কি করি, আমরা আমাদের খুবই অল্প পরিমাণ ইফোর্ট দিয়ে আমরা খুব বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। একটু পরে দেখবো এখান থেকে আমার বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলোতে এই কাজগুলো করে। সো আমার হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় যে শক্তি নির্গত হয় এবং এখান থেকে কী পরিমাণ শক্তি পাওয়া যায়, কেন পাওয়া যায়, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আবারও বলতেছি, নিউক্লিয়ার যে ফিশন বিক্রিয়া, এই ফিশন বিক্রিয়া থেকে যে প্রচুর শক্তি নির্গত হয়, সেই নির্গত হওয়ার কারণে এটা আমাদের নির্গত হওয়ার কারণে এখান থেকে আমাদের নির্গত হওয়ার কারণে এই শক্তিটা আমরা কাজে লাগাতে পারি। এখন কী পরিমাণ শক্তি নির্গত হয় সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে এটাই, কি পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে আসো আমরা এটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া লিখি, যে বিক্রিয়া থেকে হিসাব করতে হবে। তোমাকে পরীক্ষা বিক্রিয়া দিয়ে দিবে, সব দিয়ে দিবে, খালি নিয়মটা জেনে রাখলে হবে। তোমার আমি একটা বিক্রিয়া লিখি এখানে, হ্যাঁ আমি একটা বিক্রিয়া লিখি, তোমার বইয়ের বিক্রিয়াই যে বিক্রিয়াটা দিয়ে আমরা ম্যাথ করব। বলা হলো ইউরেনিয়াম 235 92, এটাকে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো। আঘাত করা হলে এটা উত্তেজিত হয়ে যায়। ইউরেনিয়াম 236 রূপান্তর হয়, যেটা আমরা উত্তেজিত। এরপর এখান থেকে বেরিয়াম পাওয়া যায় 14156, এখান থেকে ক্রিপ্টন পাওয়া যায় 9236, প্লাস 3টা নিউট্রন পাওয়া যায়, প্লাস শক্তি পাওয়া যায়। এই শক্তিটা প্রায় 210 মেগা ইলেকট্রোভোল্টের মতো, বা অনেকে বলে 200 মেগা ইলেকট্রোভোল্টের মতো, হোয়াট এভার, নো প্রবলেম, 200-210 এরকম টাইপসের। এখন এই পরিমাণ শক্তি আমাদের নির্গত হয়। এখন আসো, পরীক্ষায় তোমাকে যা যা দেওয়া থাকবে, মানে বলা হলো এই ম্যাথে তোমাকে বলা হবে কি পরিমাণ শক্তি নির্গত হয়, এই বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি নির্গত হয়, কি পরিমাণ শক্তি নির্গত হয়, এটা হচ্ছে প্রশ্ন। কি পরিমাণ শক্তি নির্গত হয় এটা হচ্ছে প্রশ্ন। এবার আসো কি কি দেওয়া থাকবে, আমরা বলি। ইউরেনিয়াম 235, এটার যে ভর, এটার ভর হচ্ছে 235.045922, এটা দেওয়া থাকবে, মানে এগুলো দেওয়া থাকে। নিউট্রনের ভর হচ্ছে 1.0086665 ইউ। বেরিয়ামের ভর দেওয়া থাকবে, বেরিয়ামের ভরটা দেওয়া আছে 140.9177 ইউ। এরপর হচ্ছে আমাদের ক্রিপ্টনের ভর দেওয়া আছে, আমি দেখে লিখতেছি 91.8854 ইউ দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো, এটা কি বিক্রিয়া?
এটা কি বিক্রিয়া দেখো, একটা ইউরেনিয়াম আছে 235, এই ইউরেনিয়াম 235 মোটামুটি একটি স্টেবল মোটামুটি। এখন এটাকে যদি আমার রিয়েল লাইফে কাজে লাগাইতে হয়, এটাকে ভাঙতে হবে না? ইউরেনিয়ামটা কি ভাঙতে হবে না? যেভাবে ভাঙতে হবে। এই ইউরেনিয়ামটাকে যদি তুমি ভাঙার জন্য তোমার একটা নিউট্রন দ্বারা আঘাত করতে হয়। আমাদের যে কাজটা করতে হয়, একটা ইউরেনিয়াম এটাকে ভাঙার জন্য আমরা কি করি, একটা নিউট্রন দ্বারা আঘাত করি। একটা নিউট্রন দ্বারা আঘাত করার পর সেখান থেকে কয়টা নিউট্রন উৎপন্ন হয়? 3টা। তাহলে 3টা আবার নিউট্রন উৎপন্ন হলো। এই 3টা নিউট্রন থেকে কি করে, আবার 3টে ইউরেনিয়ামকে আঘাত করে। ওই এই ইউরেনিয়াম থেকে আবার 3টে নিউট্রন উৎপন্ন হয়, এখান থেকে আবার 3টে নিউট্রন উৎপন্ন হয়, এখান থেকে আবার 3টে নিউট্রন উৎপন্ন এভাবে চলতে থাকে। এটাকে আমরা বলি শৃঙ্খল বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়া ক্রমাগত অটোমেটিক চলতে থাকে। মানে একবার তো তুমি শুরু করে দিছো, তোমার কাজ শেষ। শুরু করার পর অটোমেটিক বিক্রিয়া চলতে থাকে, মানে তোমাকে আর কোনো কষ্ট করা লাগতেছে না। কিন্তু এই নিউক্লিয়ার বিক্রিয়া এভাবে আস্তে আস্তে হারে বাড়তে আসে না, বাড়তে বিশাল পরিমাণ শক্তি নির্গত করবে। এখন এই পরিমাণ এটাকে যে কন্ট্রোল করা, সেই কন্ট্রোল করার ক্যাপাবিলিটি তোমাকে থাকতে হবে। তোমরা জানো আমাদের এই নিউক্লিয়ার রিঅ্যাকশনের কারণে জাপানের মানুষ আজও কষ্ট করে, যে হিরোশিমা নাগাসাকিতে যে দুর্ঘটনা হয়েছে, এটা তো শৃঙ্খল বিক্রিয়া, আজীবন ঘটতেই যাবে, শেষ হবে না। ওই কারণে উচ্চ লেভেলের কন্ট্রোল প্রয়োজন হয়, এটাকে কন্ট্রোলে রাখতে হয়, আন্ডার কন্ট্রোলে রাখতে হয়। প্রচুর কাজ করতে হয় এটার পিছনে, যে আন্ডার কন্ট্রোলে রাখার জন্য। আন্ডার কন্ট্রোলে রাখতে পারলে এটাই হচ্ছে শক্তি উৎপাদনের জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য বেস্ট। কিন্তু এটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে হয়। এটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। যা শৃঙ্খল বিক্রিয়া বুঝে ফেললাম। শৃঙ্খল বিক্রিয়া চেইন বিক্রিয়া বলা হয়। 9 10 তোমরা পড়ছো, আমি এগুলো নিয়ে কথা বেশি বলতেছি না। আমার কথা হচ্ছে এটা, তোমাকে বিক্রিয়াটা দেওয়া থাকবে। ইউরেনিয়ামটাকে কি করতে হবে, শক্তি পাইতে হলে কি করতে হয়, আগে তার নিউক্লিয়াসটাকে ভাঙতে হবে। আমরা তো জানি ভাই, শক্তি পাবো নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াস থেকে ভেঙে চুরমার করে দিব। আমি যখন হৃদয়ের ভিতর থেকে ভেঙে দিলাম তার হৃদয়, সেখান থেকে হৃদয়টা হয়ে গেছে ক্ষয় হয়ে, সেখান থেকে আমাদের তার কাছে লাগে না কাউকে ভয়। এটা হচ্ছে শক্তি। তার হৃদয় প্রত্যর হয়ে গেছে, এখন দেখবা সে ডোন্ট কেয়ার কন্ডিশন আছে, হয় না অনেকে, হৃদয়ে কত ব্যথা, এই ব্যথা খেতে একসময় তার হৃদয়ে পাষাণ হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। তখন আর তার হৃদয় কাজ করে না, তখন হচ্ছে কি, সে যে কোনো কিছু হ্যান্ডেল করতে পারে, মানে প্রচুর শক্তি, বুঝছো তো? তাহলে আমার বিক্রিয়ার মতোই, সব কিছু বিক্রিয়া, ম্যাথমেটিক্যাল। তাহলে আসো, ইউরেনিয়ামকে আমি নিউট্রন দ্বারা আঘাত করলাম, একটু টোকা দিলাম, যখন একটু ধাক্কা দিলা, সে এক্সাইটেড হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, আর স্টেবল থাকতে পারতেছে না। তুমি যখন দিলা ধাক্কা, সে এরপর ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে দেখো, সে ভেঙে চুরমার হওয়ার আগে সে এক্সাইটেড কন্ডিশনে গেল, এক্সাইটেড হয়ে গেল। সে আমাদের কি হয়ে গেল, সে আমাদের এক্সাইটেড হয়ে গেল। এখন এই যে এক্সাইটেড, আমাদের এক্সাইটেড হয় সে বেশিক্ষণ থাকে না, এক্সাইটেড হওয়ার পর সে ভাঙা শুরু হয়। আর এটা একটু এমসিকিউর জন্য মুখস্থ রাখবা, সে এক্সাইটেড থাকে মোটামুটি প্রায় 10^12 সেকেন্ড, মানে এর ক্ষুদ্র সময় ধরে সে এক্সাইটেড থাকে। এক্সাইটেড থাকার পর ব্লাস্ট, সে বেরিয়াম আর ক্রিপ্টনে রূপান্তরিত হইলো, সাথে 3টে নিউট্রন ছাড়লো, আর পাশাপাশি কিছু শক্তি। তুমি কাউন্ট করে দেখো, টোটাল সেম হবে। এখানে 235 + 1 36, 141 92, 3 × 1 মিলে যাবে, নিচে মিলে যাবে। এখন প্রশ্ন হলো, এই শক্তিটা কোত্থেকে আসে? আমরা জানি ভাই, যেখানেই আছে ভর ত্রুটি সেখানেই আছে শক্তি, ওই কারণে আমার এখানে ভর ত্রুটি বের করতে হবে। তাহলে আসো, আমরা ভর ত্রুটি বের করব। আগে তো ভর ত্রুটি বের করছিলাম এরকম, নিউক্লিয়াসের ভর আমি ক্যালকুলেশন করলে কত, প্রকৃতপক্ষে কত, এটার পার্থক্য। তো এটা তো ওইরকম না, এটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশান। সো রিয়াকশানের ক্ষেত্রে দেখতে হবে বিক্রিয়ার আগে কত, বিক্রিয়ার পরে কত। তাহলে আমাকে দেখতে হবে বিক্রিয়ার আগে, বিক্রিয়ার পরে। এটাকে আমরা বলতে ফিশন বিক্রিয়া। তাহলে আমরা যদি বলি ফিশনের আগে, ফিশনের আগে কি কি আছে বলো তো? ফিশনের আগে ভাই একটাই ইউরেনিয়াম আছে, একটাই ইউরেনিয়াম 35 এর ভর কত, এটা দেওয়া আছে হচ্ছে 235.045922 ইউ। একটা নিউট্রন আছে, একটা নিউট্রনের ভর কত, 1.008665 ইউ। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, আমি এদের দেখে বলে দিই। হ্যাঁ, 237.2
দেখি না কেন 0545 0545 87 এটা যে কখন ফিশনের আগে ছিল ইউরেনিয়াম আর একটা নিউট্রন, একটা ইউরেনিয়াম একটা নিউট্রন। এবার হচ্ছে অ্যাক্সেলারেট হয়ে ফিশন হয়ে গেছে। ফিশন হওয়ার পর একটা বেরিয়াম, একটা ক্রিপ্টন, 3টা নিউট্রন। তাহলে ফিশনের পর কি হয়, একটা বেরিয়াম ছিল, বেরিয়াম 141 এটার ভর কত, বেরিয়ামের ভর হচ্ছে 140.9177 ইউ। আমি দেখে দেখে ক্যালকুলেশন করে দিচ্ছি। এরপর হচ্ছে একটা ক্রিপ্টন ছিল, ক্রিপ্টন 9236, এটার ভর হচ্ছে দেওয়া আছে 91.8854 ইউ। এবার হচ্ছে নিউট্রন কিন্তু একটা না, 3টা আছে। সো 3টা নিউট্রনের ভর মানে কি, একটার ভর যত তার 3 গুণ। তাহলে এটা 3.0259995, মানে ক্যালকুলেশন করো, তোমরা একটু ক্যালকুলেশন করবা। এটা হচ্ছে বিক্রিয়ার পর মোট ভর। তাহলে ফিশনের আগে ছিল এত, ফিশনের পরে এত। ফিশনের পর কত আমরা একটু দেখি, 235.829095 ইউ। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, বিক্রিয়ার আগে টোটাল, ফিশনের আগে টোটাল ভর ছিল এত, আর ফিশনের পরে ভর হয়ে গেছে এত। এর মানে ভর কমে গেছে না? তাহলে আমার ভর ছিল এত, বর্তমানে বিক্রিয়া হওয়ার পর হয়ে গেছে এত। তাহলে এই ভরগুলো গেল কই? ভরগুলো যেখানে গেছে এটাকে আমরা বলি ভর ত্রুটি। একটা থেকে এটা বিয়োগ করো, একটা থেকে এটা বিয়োগ করলে তুমি ভর ত্রুটি পাবা হচ্ছে 0.225492 ইউ। এই ভরটা কিসে রূপান্তর হয়েছে? শক্তিতে। ক্যালকুলেশন করলে পাবা 210 মেগা ইলেকট্রোভোল্ট, বা প্রায় 200 বা 210 যা পাতো পাও আর কি, ক্যালকুলেশন করে যা পাও। তাহলে আমরা বলতেছি এই বিক্রিয়ায় এই পরিমাণ শক্তি নির্গত হয়। তাহলে তোমাকে পরীক্ষায় বলতে পারে কি, একজনে বলল আমাদের নিউট্রন দিয়ে আঘাত করলে নিউক্লিয়াস ভেঙে যায় কেন? আরে ভাই, এটা বাঁশ দিয়ে তোমার মাথায় আঘাত করলে তোমার মাথাও তো ভেঙে যায়। একইভাবে নিউট্রন দিয়ে আমার নিউক্লিয়াসকে আঘাত করা হয়, তবে নিউট্রনগুলো এমন না সে জায়গায় সফটলি বলল হায় একবার গুড়ে হয়ে গেছে, এমন না, এরকম না। প্রথম কথা হচ্ছে ইউরেনিয়াম, এটা কিন্তু আমার ভারী মৌল, যার কারণে তার নিউক্লিয়াসটা কিন্তু স্থায়ী না, তার নিউক্লিয়াসটা এমনি দুর্বল। এই দুর্বলের উপর অত্যাচার যখন চালাইছে, একটা দ্রুত গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়। দ্রুত গতিসম্পন্ন নিউট্রন যখন তাকে যাই আঘাত করে, ও ঠুস ভেঙে গেল। মানে জিনিসটা এরকমই। তাহলে আমার আঘাত করলে তার নিউক্লিয়াসটা ভেঙে যায়। মোহাম্মদ আজিজ, আমাদের নিউট্রন দিয়ে কেন আঘাত করা লাগে? আমাদের আঘাত করার নিয়ম হচ্ছে নিউট্রন দিয়ে, অন্য কোনো কিছু দিয়ে আমরা আঘাত করতে পারি না। আমরা নিউট্রন দিয়ে আঘাত করি। আরও কিছু সিস্টেম আছে। আসলে জিনিসটা হচ্ছে তোমরা একটু ডিপে চলে যাচ্ছ, যে নিউক্লিয়ার রিয়েকশন। আমরা এখানে একটা পাওয়ার প্ল্যান্টে কী কী থাকতে পারে না থাকতে পারে, এগুলো হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাই পড়ছি। এখন সেগুলো তোমাকে বলতে গেলে তোমার মাথা ঘুরাবে। ওই কারণে তোমাকে জাস্ট সিম্পলি জেনারেল বেসিকটা দেওয়া হচ্ছে যে কী পরিমাণ শক্তি নির্গত হয় আমরা বের করলাম। ওকে, এবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে, আচ্ছা বলো আগে এতটুকু বুঝছি কিনা, বিক্রিয়া দিলে পারবো কিনা। আগে বলো এতটুকু বুঝছি কিনা, বিক্রিয়া দিলে পারবো কিনা। তাহলে বিক্রিয়া দিলে কি হবে, বিক্রিয়ার সব কিছু ঠিক আছে কিনা দেখবা, হিসাবটা ঠিক আছে কিনা। হিসাব ঠিক আছে। বিক্রিয়ার আগে, ফিশন বিক্রিয়ার আগে কত ছিল, ফিশন বিক্রিয়ার পরে কত ছিল, এই দুইটার মধ্যে দেখবা বিক্রিয়ার পরে ভর কমে গেছে। এই যেটা কমে গেছে সেটা হচ্ছে ভর ত্রুটি, আর ভর ত্রুটিটাকে সিএসকে দ্বারা গুণ করলে শক্তিটা পেয়ে যাবে। এটা হচ্ছে নির্গত শক্তি। এই পরিমাণ শক্তি সে নির্গত করে। আর শক্তিটা তুমি একটু আগে ক্যালকুলেশন করা শিখাইছি। একটু ক্লিয়ার কিনা বলো। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। অ্যান্ড লাস্ট ওয়ান, এবার এখান থেকে প্রশ্ন আরেকটা প্রশ্ন করতে পারে, এই যে তোমার ইউরেনিয়াম, আচ্ছা তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করি, আমাকে বলো
তোমার যেটা ছিল সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, এখান থেকে তো তুমি পাচ্ছ। বলো তো এই বিক্রিয়ায় কয়টা ইউরেনিয়াম পরমাণু থেকে শক্তি পাইছি? তুমি যে প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি পাইছো, এটা কয়টা থেকে পাইছি? কয়টা পরমাণু থেকে পাইছি? পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাইলাম। বলো, আমাকে আনসার দাও, কয়টা পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাইছি বলো তো? একটা আনসারগুলো ক্লিয়ার করতে হবে, এই আনসারগুলো ক্লিয়ার করার ম্যাথ করতে পারবা না। আগে দেখি তোমাদের বেসিক ক্লিয়ার আছে কিনা। কয়টা পরমাণু থেকে এটা পাইছি বলো তো? কয়টা? আমি কয়টা জিজ্ঞেস করছি, কয়টা? একটা। উত্তর হচ্ছে একটা। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতেছে 1 মোল না। আর ভাই এটা একটা ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটাকে আঘাত করছে একটা নিউট্রন যাইয়া একটা ইউরেনিয়ামকে আঘাত করে, 1 মোলকে না। অ্যাভোগাড্রো আমাদেরকে বলে দিয়েছে 1 মোলে 6.02 × 10⁻23 এতটা থাকে। সে এতটাকে আঘাত করে না, সে একটাকে আঘাত করছে। একটা নিউট্রন একটাকে আঘাত করছে। এবার চিন্তা করো, জাস্ট একটা ইউরেনিয়াম, জাস্ট একটা, এই একটা থেকে আমরা এই পরিমাণ শক্তি পাইছি। কত ডেঞ্জারাস চিন্তা করো, প্রচুর শক্তি। জাস্ট একটা আই রিপিট এগেন, একটা থেকে বেশি, একটা থেকে এই পরিমাণ শক্তি পাইছি। আগে বলো একটু ক্লিয়ার কিনা। সো কেউ বলেও না 1 মোল থেকে পাইছি, একটা থেকে পাইছি, একটা। তাহলে আনসার হচ্ছে একটা। তোমরা যেসব জায়গায় ভুল করো আমি সেগুলো ক্লিক করে যাচ্ছি। এবার বলো, এই ইউরেনিয়াম 235 এটার ভর কত? আমি বলে দিচ্ছি 235 কি কোন এককে আছে? এটার ভর 235 কি একক কি বলো? পর্যায় সারণীতে লেখা আছে 235। এই 235টি কোন এককে? 235 ভর যে দেওয়া থাকে 235, সেটা কোন এককে 235? কেজি নাকি গ্রাম নাকি? বলো দেখি কমেন্টে, দেখি তোমাদের কতটুকু বেসিক ক্লিয়ার। সারিয়ার হোসেন অফি, আনসার কারেক্ট, গ্রাম। পর্যায় সারণীতে যা থাকে সবগুলো হচ্ছে গ্রাম এককে। এর মানে ইউরেনিয়াম 235 এর ভর হচ্ছে 235 গ্রাম। তাহলে আমি এটা বলতে পারি না, এটা কেজিতে নিলে কত হয়? 235 × 10⁻³ এত কেজি। তাহলে আমি যে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাইলাম, সেটা একটা পরমাণু থেকে পাইছি, আর সেই একটা পরমাণুর ভর হচ্ছে এত কেজি। এর মানে আমি কি বলতে পারি এত কেজি থেকে এই পরিমাণ শক্তি পাওয়া যায়? বলো পাওয়া যায় কিনা? আমাকে বললো 235 × 10⁻³ কেজি, এত কেজি থেকে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাওয়া যায়। বলো ঠিক আছে কিনা? ওকে, একটু যদি ক্লিয়ার হয়। এবার আসো, তোমার পরীক্ষা প্রশ্ন করা হলো। 1 কেজি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? 1 কেজি না বলে তোমাকে 2 কেজি, 3 কেজি, 5 কেজিও বলতে পারে। তাহলে আমি কি একটা কথা বলতে পারি? একটি ইউরেনিয়াম পরমাণু থেকে শক্তি পাওয়া যায় 200 মেগা ইলেকট্রোভোল্ট, এটা বলা যায় কিনা? একটি ইউরেনিয়াম পরমাণু থেকে এই পরিমাণ শক্তি পাওয়া যায়। এবং আমার কথা হচ্ছে, তোমাকে যে বললো 1 কেজি ইউরেনিয়াম, এই 1 কেজি ইউরেনিয়ামে কয়টা পরমাণু আছে সেটা জানলে কাজ হয়ে যাচ্ছে। জিনিসটা দেখো,
1 কেজি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? তাহলে দেখো, একটি ইউরেনিয়াম পরমাণু থেকে শক্তি পাওয়া যায় 200 মেগা ইলেকট্রোভোল্ট। একটি ইউরেনিয়াম পরমাণু থেকে শক্তি পাওয়া যায় 200 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে 1 কেজিতে কথা বলছে না, 1 কেজিতে কয়টা পরমাণু আছে সেটা যদি আমি জানি তাহলে তো আমার কাজ শেষ। জি ভাই, কাজ শেষ। তাহলে আসি, 1 কেজিতে কয়টা পরমাণু আছে? 1 কেজিতে কয়টা পরমাণু আছে আসো বলি। আমি যদি বলি 1 মোল ইউরেনিয়াম সমান কত? 6.02 ইন্টু 10⁻23T। 1 মোল ইউরেনিয়ামে এতটি আছে। 1 মোল ইউরেনিয়ামে এতটি আছে। 1 মোল ইউরেনিয়াম মানে হচ্ছে 235 গ্রাম। এর মানে 235 গ্রামে আছে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23T। গ্রামটাই কেজিতে বললে বলা যায় 235 ইন্টু 10⁻³ কেজিতে, এত কেজিতে আছে 6.02 ইন্টু 10⁻23T। তাহলে এত কেজিতে যদি এতটি থাকে, 1 কেজিতে কয়টি আছে? বলা যায় না? তাহলে 1 কেজি ইউরেনিয়ামে এতটি পরমাণু আছে সেটা বলা যায় কিনা বলো? ওই যে আমরা বলছিলাম 1 মোলে আছে এতটি অ্যাভোগাড্রো সংখ্যক। তো 1 মোল মানে ইউরেনিয়াম মানে কত? 235 গ্রাম। সো 235 গ্রাম ইউরেনিয়ামে এতটি আছে। তাহলে 1 গ্রাম আমাদের 235 গ্রাম, তোমাকে তো কেজি বলছে। 235 গ্রাম হচ্ছে 235 ইন্টু 10⁻³ কেজি। এত কেজিতে এতটি পরমাণু আছে। 1 কেজিতে কয়টা আছে? আর তোমাকে বলছেই 1 কেজি ইউরেনিয়াম দিয়ে কী শক্তি পাওয়া যায়। তো আমি তো একটা পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রোভোল্ট পাওয়া যায় আমি জানি। সুতরাং 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 235 ইন্টু 10⁻³ এতটি পরমাণু থেকে শক্তি পাওয়া যায় 6.02 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 235 ইন্টু 10⁻³ ইন্টু 200 মেগা ইলেকট্রোভোল্ট। এর মানে শক্তির পরিমাণ আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এখান থেকে শক্তি পাবো 5.128 ইন্টু 10⁻26 মেগা ইলেকট্রোভোল্ট। এর মানে 1 কেজি ইউরেনিয়াম থেকে এই পরিমাণ শক্তি পাওয়া যায়। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? একটু ক্লিয়ার কিনা? একেবারে সোজাসাপটা হিসাব। একটু আগেই বলছিলাম ইউরেনিয়াম এখানে একটা কণাকে আঘাত করেছে, একটা পরমাণু মানে হচ্ছে আমার 235 ইন্টু 10⁻³ কেজি। সো আমাদের এখানে আমরা জানি ভাইয়া, আমরা জানি একটাকে আঘাত করলে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি মনে করো পাওয়া যায়। তাহলে আমাদের 1 কেজি বলছে, তাহলে 1 কেজিতে কয়টা সেটা আমি জানি না। তাহলে আমার কথা হচ্ছে আমরা জানি 1 মোলে আছে এতটা। তাহলে 1 কেজিতে কয়টা? তাহলে এত মোল মানে হচ্ছে 235 গ্রাম। 1 মোল মানে হচ্ছে 235 গ্রাম। 235 গ্রাম মানে হচ্ছে 235 ইন্টু 10⁻³ কেজি। মানে এত কেজিতে এতটা পরমাণু আছে। 1 কেজিতে কয়টা আছে বের করলাম। 1 কেজিতে যতটা পরমাণু আছে ততটা দ্বারা গুণ করলে আমি টোটাল শক্তিটা পেয়ে যাব। এটা হচ্ছে টোটাল শক্তি। আব্দুল্লাহ সালমান 210 হবে না 210 হবে, যেটা দেওয়া মানে তুমি ক্যালকুলেশন করে যেটা বের হয় আর কি। তুমি তো পরীক্ষায় দুইটা ওয়েতে থাকতে পারে, তোমাকে এখানে শক্তিটা দেওয়া থাকবে তখন এইভাবে ক্যালকুলেশন করতে বলতে পারে, অথবা শক্তি দেওয়া থাকবেই না। ওই একটু আগে যে কনসেপ্টে করছিলাম ভর ত্রুটি দিয়ে বের করছো, ওইভাবে ভর ত্রুটি দিয়ে তোমাকে বের করতে বলবে শক্তি কত। ওইখানে শক্তি যত আসবে সেই শক্তিটা তুমি এখানে ব্যবহার করবা। ওইখানে যা আসবে সেটাই ব্যবহার করবা, কোনো ব্যাপার না। আমরা এখন এখানে জাস্ট আমরা 200 ধরে ক্যালকুলেশন করছি আর কি। মানে আমরা এখানে ধরে নিছি 200 আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, 200 ধরে আমরা ক্যালকুলেশন করে ফেলছি। তুমি পরীক্ষায় যেটা আসে বা যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ক্যালকুলেশন করবা। এবার আসি এই যে মেগা ইলেকট্রোভোল্ট, তুমি চাইলে এটাকে ইলেকট্রোভোল্ট জুল রূপান্তর করতে পারো। শেষ পর্যন্ত আমরা এটাকে 3.6 ইন্টু 10⁻6 দ্বারা জুলকে ভাগ করলে আমরা কিলোওয়াট আওয়ার পাই। তো আমরা কারণ বিদ্যুতের দেখো বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে কিন্তু আমরা হিসেব করি কিসে, কিলোওয়াট আওয়ারে, তাই না? হ্যাঁ, ওই কারণে এটাকে কিলোওয়াট আওয়ারে রূপান্তর করলে 2.29 ইন্টু 10⁻7 কিলোওয়াট আওয়ার
তাহলে দেখো 1 কেজি ইউরেনিয়াম তার থেকে আমরা 2.29 ইন্টু 10⁷ কিলোওয়াট আওয়ার এই পরিমাণ বিদ্যুৎ পাচ্ছি, এই পরিমাণ শক্তি পাচ্ছি। এই শক্তির হচ্ছে বিদ্যুৎ শক্তি। তাহলে দেখো এই পরিমাণ শক্তি পাওয়ার জন্য অনলি 1 কেজি ইউরেনিয়ামই যথেষ্ট। তাহলে এবার চিন্তা করো নিউক্লিয়ার রিয়েকশনগুলো কত বেশি আমাদের সুবিধাজনক। জাস্ট 1 কেজি থেকে আমি এই পরিমাণ পাচ্ছি। এবার দেখো 5 কেজি দিয়ে কী পরিমাণ পাবো, 10 কেজি দিয়ে কী পরিমাণ পাবো। কিন্তু এগুলো হচ্ছে রিস্কি, অতিরিক্ত আমাদের রেডিয়েশনগুলো আমাদের জন্য ক্ষতিকর। ওই কারণে আমাদের এগুলো পার্বত্য আমাদের জেনারেল রিজিয়নগুলোতে বানানো হয় না, একটু সাইডে বানানো হয় যাতে করে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। এটাই হচ্ছে আমার নিউক্লিয়ার রিয়েকশন, যে 1 কেজি থেকে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়। পরীক্ষা বলতে পারে 1 কেজি ইউরেনিয়াম থেকে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, 1 কেজি ইউরেনিয়াম থেকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। তাহলে এত কিলোওয়াট আওয়ার পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হয়। ওকে, বলো এবার এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। ইভান সাইদ কিলোওয়াট আওয়ারে কেমনে নিব, তোমার মাইট দেওয়া উচিত। মেগা ইলেকট্রোভোল্ট থেকে তো আমরা জুলে আসতে পারবো। ইলেকট্রন আদান দ্বারা ভাগ দিব, আমাদের ইলেকট্রন আদান দ্বারা গুণ দিব, 10⁶ দ্বারা গুণ দিব, গুণ দিয়ে জুলে আসবো। জুলকে 3.6 ইন্টু 10⁶ দ্বারা গুণ করলে আমরা ভাগ করলে আমরা কিলোওয়াট আওয়ারে চলে যাই। এগুলো আমাদের চলতরিতে আমরা বলছিলাম। এবার আসো এই অধ্যায়ের জন্য লাস্ট ম্যাথ। লাস্ট ম্যাথ মানে হচ্ছে আসলে ম্যাথ না, এটা আমাদের আগে হয়ে গেছে। তোমরা ক্যালকুলেটর করতে যাইয়া পরীক্ষার হলে ঝামেলায় পড়বা। একটা ম্যাথ শক্তির যে ম্যাথগুলা, ওই ম্যাথে তোমরা ক্যালকুলেটর ইউজ কেউ করছো কিনা আমি জানি না, করলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যালকুলেটর ইউজ করতে যাইয়া ঝামেলায় পড়বা। কোনটা মনে আছে? আমরা শক্তির ফর্মুলা পাইছিলাম, EM ইকুয়ালস টু হচ্ছে -me⁴ ডিভাইড বাই ε0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। এটা আমরা পাইছিলাম তাই না? হ্যাঁ। এখন যদি তোমাকে বলি প্রথম কক্ষপথে শক্তি বের করো, তখন তোমরা করছিলে এরকম -me⁴ ডিভাইড বাই 8 ε0 স্কোয়ার, n এর মান তো 1, তাহলে 1 এটা বাদ দাও, h স্কোয়ার। এবার তুমি যদি মান বসাও কেমন হয় দেখো। m এর মান হচ্ছে আমার ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 ইন্টু 10⁻31 কেজি, তাহলে আমরা 9.11 ইন্টু 10⁻31 কেজি ইন্টু ইলেকট্রন আধান ইন্টু 1.6 ইন্টু 10⁻19 হোল স্কোয়ার, সরি হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 ইন্টু এপসাইলনের মান, এপসাইলন নটের মান তোমরা মুখস্থ জানো 8.85 ইন্টু 10⁻12 মনে হয়, হ্যাঁ 10⁻12 এত স্কোয়ার। এইচ মান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তোমরা জানো 6.626 ইন্টু 10⁻34। আমরা বলছিলাম এটা আসবে আমাদের কত মাইনাস, আমাদের সাধারণত মান আসবে হচ্ছে তোমার এরকম -2.17 ইন্টু 10⁻−18 জুল। এটাকে আমরা ইলেকট্রোভোল্টে কনভার্ট করলে -13.6 ইলেকট্রোভোল্ট। কিন্তু ঝামেলা হচ্ছে কি জানো, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যালকুলেটরে বের করতে গেলে, ক্যালকুলেশন করতে গেলে E1 এর মান 0 পাবে। মানে তোমাদের ক্যালকুলেটর তোমাকে আনসার দিবে 0। এটা অনেকে খেয়াল করে না, পরীক্ষার হলে যেয়ে খেয়াল করে। অনেকে ক্যালকুলেশন করে দেখিও তোমাকে ক্যালকুলেটর আনসার দিবে হচ্ছে 0। এবার তো ঝামেলা ফাঁকা গেছে, কিরে ভাই ক্লাসের মধ্যে ইউ ভাই বলছিল -13.6 ইলেকট্রোভোল্ট বের হবে, এখন থেকে আমার বের হচ্ছে 0। কাহিনিটা কোন জায়গায়? আসলে কাহিনিটা কোন জায়গায় দেখো, আমাদের যে ক্যালকুলেটরগুলো থাকে এটা আমাদের লাস্ট জিনিসটা একটু জেনে রাখো। এটা কেউ তোমাকে বলবে না, বাট আমার লাইফে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ধরনের ঝামেলায় পরে আমি নিজেও পড়ছিলাম, ওই কারণে আমি সবসময় স্টুডেন্টদেরকে এটা বলে দিই। ওকে, আচ্ছা এবার আসো ঝামেলাটা কোন জায়গায়। ঝামেলাটা হচ্ছে তুমি দেখো তো 10⁻এর ক্ষেত্রে দেখো তো
এই ক্ষেত্রে আছে 10^31, 10^-31। আমি শুধু পাওয়ারগুলো বলতেছি। এই ক্ষেত্রে আছে 10^-19, উপরে আবার 4। তাহলে 19 × 4 দিলে তাহলে আমার কত হয়? 4 × 20 80, 80 থেকে 4 গেলে হচ্ছে আমাদের 76। আর নিচে হচ্ছে 10^-12 24, আর এখানে 10^-34 হোল স্কোয়ার, 34 হচ্ছে আমাদের 68। ঝামেলাটা কোন জায়গায় দেখো? ঝামেলাটা হচ্ছে তোমরা ক্যালকুলেটারে তোমাদের সুবিধার জন্য যখন করো, উপরের এই দুইটাকে তুমি প্রথমে গুণ করে দাও। উপরের এই দুইটাকে যখন তুমি গুণ করো, ঝামেলাটা হয় কি? উপরের এই দুইটাকে গুণ করলে 10^-31 আর 10^-76 এই দুটো মিলে কি হবে? 6 × 1 = 7, 7 × 107 -107। এখন আমাদের যে ক্যালকুলেটারগুলো ব্যবহার করি, ক্যালকুলেটারগুলোতে সে পাওয়ার সর্বোচ্চ 2 ঘর নিতে পারে। মানে 10^-99 বা 10^-99 পর্যন্ত ক্যালকুলেশন করতে পারে, যেগুলো আমরা ব্যবহার করি। এর উপরে গেলে সে পারে না, তো তোমার 3 ঘর চলে গেছে। তখন ক্যালকুলেটার কী করে? সে যখন ক্যালকুলেশন করতে পারে না, সে তোমাকে আনসার দেখায় 0। যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ক্যালকুলেশন করতে গেলে তার আনসার 0 চলে আসে। এখান থেকে বের হওয়ার উপায় কি? আসলে কি আনসার 0 না? আসলে আনসার 0 না। তুমি ক্যালকুলেশন করে দেখো 0 না। তাহলে ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে তোমাকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে আমার পাওয়ার 99-এর উপরে না আসে বা -99-এর নিচে না যায়। তাহলে দেখো আমরা কি করব। আমরা ক্যালকুলেশন করার সময় যে কাজটা করব, প্রথমে এটা ক্যালকুলেশন করে ফেলবো, মানে m/8ε0² এটা ক্যালকুলেশন করে ফেলবো। কারণ এতটুকু ক্যালকুলেশনে কিন্তু তোমার পাওয়ার ওরকম আসবে না। আগে আমার এমকে এটা দ্বারা ভাগ করে এই ক্যালকুলেশন করে ফেলবো, এরপর যাইয়া e⁴ গুণ দিব। মানে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করার সময় এটাকে একসাথে না দিয়ে e⁴টাকে পরে ক্যালকুলেশন করবো, আগে এটা করে ফেলবো। এটা যখন করে ফেলবো, এরপর তুমি e⁴কে গুণ দিলেও আলটিমেটলি আমার আগের মতো আর আসে না, আগের মতো পাওয়ার 99-এর উপরে বা নিচে যায় না। যার কারণে হচ্ছে আমার দেখা গেছে কি আর ঝামেলা হয় না। তাই আমরা বলতে পারি কি, ভাইয়া আমরা ক্যালকুলেশন এই শুধুমাত্র এই সূত্র, পুরো ফিজিক্স ফার্স্ট বা সেকেন্ড পেপারে খালি এই একটা ফর্মুলায় তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে ভুল করো, কিন্তু অনেকে জানেই না যে এখানে এই ধরনের কাহিনী হয়ে যায়। তাহলে আমরা কি করব? e⁴টাকে পরে গুণ করব, আগে এটা ক্যালকুলেশন করে ফেলবো, দেন e⁴কে গুণ করবো। তাহলে দেখবো ক্যালকুলেটার মাত্র কোনো সমস্যা হবে না। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা ভুল হয়। আমি কোচিং করে থাকলে আমি এই কাজটা করতাম, তোমাদেরকে বলতাম তোমরা কালকে ক্যালকুলেটার নিয়ে আসবা, এরপর ইনস্ট্যান্ট বসাই বলতাম এটা ক্যালকুলেশন করো। এবং আমার অভিজ্ঞতা বলে এ পর্যন্ত যত করছি এমন কোনো স্টুডেন্ট নাই আমাদের, মানে এমন কোনো বেস নাই যে বেসে কারো না কারো শূন্য আসে নাই। ম্যাক্সিমাম স্টুডেন্টের শূন্য আসে, কারণ এক একজনে ক্যালকুলেশন এক একভাবে করে। বাট তোমাকে এমনভাবে করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই সূত্র, অন্য কোনো জায়গায় ঝামেলা নাই। ওই কারণে এই সূত্রে আমাকে ক্যালকুলেটার কথা বলতে হয়। বলো বুঝছো কিনা? কথাটা ক্লিয়ার কিনা? বলো কথাটা ক্লিয়ার কিনা? শেষ, আমাদের অধ্যায় শেষ। এবার যতগুলো সৃজনশীল আছে, যতগুলো এমসিকিউ আছে, সব নিজেরা প্র্যাকটিস করে ফেলবা, দেখো কোনোটা তো আটকাবা না। সব টাইপস অফ ম্যাথ আমি করে ফেলছি। এই সূত্রে তোমার কেউ বলবে না, কিন্তু অনেকে ক্যালকুলেটার তুমি মেরে দেখিও 0 চলে আসবে, তুমি এদিকে গুণ করলে 0 চলে আসবে। কেউ বলতেছে ক্যালকুলেটার আমি করে দেখাইতাম। আরে বাপ, এত সুযোগ, তুমি বাসায় বসে আছো, তুমি এখানে বসে বসে ক্যালকুলেটার শিটটা দেখতে পাচ্ছ না, আমারে কেন বলতেছো? এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তুমি দেখো তোমার যেসব বন্ধু বান্ধব ওই যে বাইরে টাইরে পড়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখিও, যে বলে যে এটার ক্যালকুলেটার মাত্র কত আসে, দেখবে তার 0 চলে আসছে। এরপর জায়গায় দেখবে কাহিনিটা কোন জায়গায়, কিন্তু আসলে আনসার তো 0 না। ওই 0 হওয়ার কাহিনী হচ্ছে এটা, অনেকে জানেও না, অনেক টিচারও জানে না। আচ্ছা বাদ দাও, আমরা আমাদের জায়গায় আসি। আমার কথা হচ্ছে আমরা জানি, আমরা এই জন্য করে ফেলছি, তোমাদেরকে সতর্ক করেছি, কারণ এই ঝামেলা আমি নিজেও পড়ছি, কারণ আমি স্টুডেন্টদেরকে সবসময় বলে দিই এটা। এমনি ভুল করে সমস্যা নেই, পরীক্ষার হলে যায় ভুল করলে খুব ঝামেলায় পড়ে যাবা। তুমি নিজে বাসায় ক্যালকুলেটার মেরে দেখো না, এই দুটো গুণ করে দেখো, তোমার আনসার 0 দিবে। তুমি ক্যালকুলেশন করবে কি আনসার 0। ওকে,
তাহলে আমাদের শেষ, আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় শুরু করব। আমাদের পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এখানেই শেষ, এবং আমাদের অন্য কোনো ফিজিক্সের অন্য কোনো চ্যাপ্টারের সাথে কেমিস্ট্রির এত বেশি রিলেশন নাই, শুধুমাত্র এই চ্যাপ্টারেরই আছে। তো ওই জন্য কেমিস্ট্রির অনেক বেসিক হয়তো তোমাদের এখানে ক্লিয়ার হয়েছে, যাদের ক্লিয়ার নাই। আর আমি মনে করি তোমাদের কেমিস্ট্রি বেসিকটা আমার থেকে অন্তত একটু বেশি ক্লিয়ার। তো হ্যাঁ, ওই কারণে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আজকে এতটুকু পর্যন্তই। ইনশাল্লাহ তোমরা সবগুলো প্রবলেম সলভ করে বলে কোনোটাতে সমস্যা হবে না, কারণ যত জায়গায় ঝামেলা হতে পারে সবগুলো আমি প্রপারলি ব্যাখ্যা করে দিছি। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।